Okay, good morning, everyone. So this is our last class today of this course, inshallah. So the remaining blocks, the small chapters, we are going to finish today, inshallah. So first of all, block six, project management process model. If you can recall, in the first block, in the first chapter, we have talked about project management process. Okay, we have talked about project management process. Basically, in that chapter, we have talked about these issues, initiating, planning, executing, controlling, closing, this kind of things. So basically, in this chapter, we are going to, some kind of detail of this each point. Okay, that's our project management process model. So, uh, so what is basically project management process model? It's a model that provides a logical, series of process or phases or activities directed towards a successful completion. তার মানে একটা প্রজেক্টে যত ধরনের অ্যাক্টিভিটিস থাকে সেগুলোকে একটা লজিক্যাল ফ্লো যার মাধ্যমে আসলে প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট করা যায়। So project management process কেন দরকার? Why it is important? Why should a firm, should take the help of this project management process model? Basically, it's an integrative effort বা endeavor, okay, একটা সমন্বিত প্রচেষ্টা ইনভলভিং এ নেটওয়ার্ক অফ ইন্টারকানেক্টেড অ্যাক্টিভিটিস। প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে। আমরা যেরকম নেটওয়ার্ক ডায়াগ্রাম যখন করেছিলাম তখন বলেছিলাম অনেক ধরনের কাজ থাকে একটা প্রজেক্টে এবং ইচ এন্ড এভরি ওয়ান ইজ ইন্টারকানেক্টেড। ঠিক আছে, সো দে আর ইন্টিগ্রেটেড। সো কোনো একটা কাজ যদি আপনার ফেইলার হয়, কোনো একটা কাজ যদি আপনার কোনো ধরনের সাকসেসফুলি না করা যায়, তাহলে এর হচ্ছে পরবর্তী কাজগুলো অন্য এরিয়াগুলো কি হবে, এফেক্টেড হবে। সো দ্যাটস ওয়াই এই আপনার প্রসেস মডেলটা যদি আপনি ফলো করেন তাহলে কি হবে, একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে যাতে যাতে করে যে প্রজেক্ট টিম যারা হচ্ছে প্রজেক্টের আন্ডারে যারা স্টাফ যারা টিম কাজ করে তারা যাতে সিস্টেমেটিক্যালি এই কাজগুলোকে অ্যাক্টিভিটিস গুলোকে একটার সাথে একটা লিঙ্ক করতে পারে এবং সুন্দর করে ম্যানেজ করতে পারে। ঠিক আছে, যাতে করে সবগুলোই সুন্দর করে নির্ধারিত টাইমের মধ্যে সাকসেসফুলি শেষ করা যায়। তো তার মানে আলটিমেট আপনার এই যে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস মডেলের ইয়েটাই হচ্ছে যে বেসিক্যালি ইট হেল্পস টু মিনিমাইজ দ্য প্রবাবিলিটি অফ দ্য প্রজেক্ট নট meeting the client's objective or not being successful or not being successfully completed within the deadline. So basically যে আমার একটা ওই যে প্রবাবিলিটি, ওই সম্ভাবনা যে একটা প্রজেক্ট নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে না, একটা প্রজেক্ট আমার ক্লায়েন্টের অবজেক্টিভটাকে মিট করবে না, এই সকল নেগেটিভ যে সম্ভাবনাগুলো, আমার নেগেটিভ ধরনের যে এই আমার নিউজের যে সম্ভাবনাগুলো, যেটা হবে না ওইটা হবে না, ওই সম্ভাবনাগুলো কমায়। তার মানে হচ্ছে সাকসেসফুলি শেষ করতে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেসটা হেল্প করে। প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেসের কম্পোনেন্টস গুলা কি কি আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি। দেয়ার আর ফাইভ ফাইভ প্রসেস, কি বলে, ফাইভ কম্পোনেন্টস of project management processes or five processes of project management. একটা হচ্ছে ইনিশিয়েটিং প্রসেস, প্ল্যানিং প্রসেস, এক্সিকিউটিং প্রসেস, কন্ট্রোলিং প্রসেস আর হচ্ছে ক্লোজিং প্রসেস। নাম শুনে শোনা যায় যে কাজগুলা কি। ঠিক আছে, আসুন আমরা একটু বিস্তারিত যাই। তো প্রজেক্ট ইনিশিয়েশন প্রসেস বলতে আমরা কি বলছি, বেসিক্যালি একটা প্রজেক্ট শুরু করা, একটা প্রজেক্টের মানে এক্সিস্টেন্সটাকে স্বীকার করে নেওয়া বা একটা প্রজেক্টের একটা ধাপ থেকে আরেকটা ধাপের কন্টিনিউ করা, এরকম এই কাজ। একটা প্রজেক্ট শুরু হবে সেই সংক্রান্ত কোন একটা প্রজেক্টের ব্যাপারে আপনার যখন একটা অর্গানাইজেশন সেটা হচ্ছে কমিটেড হচ্ছে যে না আমার একটা প্রজেক্ট শুরু হবে বা আমার প্রজেক্টের একটা ধাপের পর আরেকটা ধাপ শুরু হবে, ওটাকে আমরা বলছি প্রজেক্ট ইনিশিয়েশন প্রসেস। ইনিশিয়েশন প্রসেসের মধ্যে কিছু ইনপুট এবং কিছু টুলস এন্ড টেকনিক ইউজ করার মাধ্যমে কিছু আউটপুট তৈরি হয়, আমরা সেগুলো আগেও দেখেছি। কি কি ইনপুট হতে পারে, যে প্রজেক্ট ইনিশিয়েশন প্রসেসের মধ্যে আমরা প্রোডাক্ট আপনার ডেসক্রিপশন, যে আমরা কি আমরা আমরা হচ্ছে মানে যে প্রোডাক্ট এন্ড সার্ভিসটাকে আমরা প্রোভাইড করার জন্য আমরা এই যে প্রজেক্টটা নিচ্ছি সেই প্রোডাক্টটা কি হবে, আমরা কোন ধরনের প্রোডাক্ট তৈরি করতে চাই সেই আমরা সেটা আমরা ইনপুট হিসাবে দিব। আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান করতে হবে। ঠিক আছে, প্ল্যানের জন্য যে ইনপুট গুলো আমাদের দিতে হবে, প্রজেক্ট সিলেকশন ক্রাইটেরিয়া গুলো আমাদের কি বলে যে ঠিক করতে হবে। আমাদের প্রজেক্টের হিস্টোরিক্যাল কোনো ইনফরমেশন থাকলে সেগুলো এই প্রজেক্টে ইনপুট হিসাবে দিতে হবে। এই জিনিসগুলো ইনপুট, এই জিনিসগুলোকে নিয়ে তার সাথে আরো কিছু টুলস এন্ড টেকনিক ইউজ করতে হবে। এই যে প্রজেক্ট সিলেকশন ক্রাইটেরিয়া আমরা ঠিক করলাম, এর উপর বেস করে আমাদের প্রজেক্ট সিলেকশন মেথডস গুলো অ্যাপ্লাই করে আমাদের রাইট প্রজেক্টটা আমাদের চুজ করতে হবে। তারপর হচ্ছে আমাদের এক্সপার্ট জাজমেন্ট, যারা এক্সপার্ট আছে এই এই আপনার প্রজেক্ট বা অ্যাক্টিভিটি সংক্রান্ত তাদের মতামতটা নিতে হবে। এই টুলস এন্ড টেকনিক গুলো ইউজ, এই ইনপুট এবং
টেকনিকগুলো ইউজ করার মাধ্যমে আমরা কিছু আউটপুট জেনারেট করতে পারবো। আউটপুটটা কি এই স্টেজে? একটা হচ্ছে যে আমাদের প্রজেক্ট চার্টার যেটা আমরা বলি, বা প্রজেক্ট ইনিশিয়েশন ডকুমেন্ট, মানে প্রজেক্ট শুরু করার সময় একটা ডকুমেন্ট বা প্রজেক্ট চার্টার নিয়ে আমরা কথা বলেছিলাম ফার্স্ট বা সেকেন্ড চ্যাপ্টারে, যে একটা প্রজেক্টের সমস্ত সবকিছু একটা সুন্দর করে একটা লিখিত একটা ডকুমেন্ট। ওকে, প্রজেক্ট ম্যানেজার আইডেন্টিফাই, আপনার এই যে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এই প্রজেক্টটার জন্য কাউকে একজন ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া। এই প্রজেক্টের কি কি কনস্ট্রেন্ট গুলো আছে, সীমাবদ্ধতা, ওই যে টাইম কনস্ট্রেন্ট, কস্ট কনস্ট্রেন্ট, কোয়ালিটি কনস্ট্রেন্ট, তিনটা কনস্ট্রেন্ট সেগুলোকে আইডেন্টিফাই করা। এবং অ্যাজাম্পশন, এই প্রজেক্টটা করতে গেলে আমাদের কি কি অ্যাজাম্পশন নিতে হবে সেই অ্যাজাম্পশন গুলো ডকুমেন্টেড করা। সো বেসিক্যালি দিজ আর দ্য আউটপুটস that will be generated in this project initiation process, okay, with the help of these inputs and techniques. সেকেন্ড যে প্রসেসটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্ল্যানিং। তাহলে ফার্স্টে আমরা ইনিশিয়েশন শুরু করলাম যে না, আমার প্রজেক্টটা শুরু হতে যাচ্ছে, কিছু কাজ। এবার হচ্ছে বিস্তারিত প্ল্যানিং এ যাওয়া। প্ল্যানিং বলতে কি হচ্ছে যে আমরা ডেভেলপিং এন্ড মেইনটেইনিং এ ওয়ার্কেবল অ্যাপ্রোচ টু অ্যাকমপ্লিশ দ্য বিজনেস নিডস দ্য প্রজেক্ট ওয়াজ আন্ডারটেকেন টু অ্যাড্রেস। তার মানে এখন হচ্ছে একটা ওয়ার্কেবল অ্যাপ্রোচ। আগে তো খালি চিন্তা ভাবনা করতেছেন কি করা যায়, এবার হচ্ছে আর একটা ওয়ার্কেবল অ্যাপ্রোচে, মানে এমন ভাবে প্ল্যানিংটা করা যাতে করে আপনার একটা মানে কাজ করা যায় এরকম ভাবে আপনার প্ল্যানিংটা সাজানো, ওয়ার্কেবল অ্যাপ্রোচ, যে সেটাকে ফলো করে যেন ঠিক মতো অ্যাকমপ্লিশ অর্জন করা যায়, যে বিজনেস যে উদ্দেশ্যে, বিজনেসের যে প্রয়োজনে এই প্রজেক্টটা নেওয়া হয়েছিল সেটা যেন অর্জন করা যায়, এরকম একটা ওয়ার্কেবল অ্যাপ্রোচ ডেভেলপ করা এবং মেনটেন করা। প্রজেক্ট প্ল্যানিং প্রসেসের দুইটা কি পার্ট আছে, দুইটা টাইপ আছে। একটা হচ্ছে কোর প্রসেস, আর একটা হচ্ছে, দুই ধরনের প্রসেস আছে প্রজেক্ট প্ল্যানিং প্রসেসের। কোর প্রসেস আর হচ্ছে ফ্যাসিলিটেটিং প্রসেস। নাম শুনে বোঝা যাচ্ছে কোর মানে একদম মেইন, যেগুলো আমাদের অবশ্যই দরকার। আর ফ্যাসিলিটেটিং হচ্ছে যে ওই কোরগুলোকে অর্জন করার জন্য যেগুলো আমাকে হেল্প করে, ফ্যাসিলিটেটিং প্রসেস। তো আসেন যদি আমরা দেখি, ওকে, সো what are the core processes in the project planning process, যেটা হচ্ছে যে আমাদের কোর প্রসেসের মধ্যে কি আছে, যে আমরা বলছি যে যে আমাদের স্কোপ প্ল্যানিং, যে আমরা বলছিলাম যে আমাদের একটা স্কোপ স্টেটমেন্ট, যে আমাদের রিটেন স্কোপ স্টেটমেন্ট আমাদের তৈরি করা, ঠিক আছে, যে প্ল্যান করা। তারপরে ওই আমাদের এই সব 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 জিনিস কিন্তু আমরা পরে আসছি। আপনার কি আপনার একটু দেখেন তো নামগুলা পরিচিত মনে হয় কিনা, যে নামগুলোর কথা আমাদের এখানে লেখা আছে সেগুলো একটু পরিচিত মনে হয় কিনা দেখেন। স্কোপ প্ল্যানিং, স্কোপ ডেফিনেশন, অ্যাক্টিভিটি ডেফিনেশন, ওই যে আমাদের নেটওয়ার্কিং টেকনিকের অ্যাক্টিভিটি সিকোয়েন্সিং, ডিউরেশন এস্টিমেটিং, শিডিউল ডেভেলপমেন্ট, রিসোর্স প্ল্যানিং, ওই যে আমার স্টাফিং অধ্যায় থেকে, কস্ট এস্টিমেটিং, কস্ট বাজেটিং, ওই যে আমাদের কস্ট এন্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে। মনে হয় জিনিসগুলো পরিচিত? জি স্যার, পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, তো জিনিসগুলো জাস্ট হচ্ছে এক লাইন করে আপনার খালি লিখে দিবেন, ঠিক আছে? ওকে, কোর প্রসেসেস। কোর প্রসেসের পরে আমাদের যেটা, সেটা হচ্ছে ফ্যাসিলিটেটিং প্রসেস। বেসিক্যালি ফ্যাসিলিটেটিং হচ্ছে যে এইগুলো আম, এতটা কোর না হলেও তারপরে তাদের গুরুত্ব যে কোনো অংশেই কম না তা না, এগুলো অপশনাল না, কিন্তু এগুলো কি হবে, ওই আমার কোর গুলাকে হেল্প করতে সহায়তা করবে, ঠিক আছে, অর্জন করতে। আমাদের যেমন কোয়ালিটি প্ল্যানিং, অর্গানাইজেশনাল প্ল্যানিং, স্টাফ অ্যাকুইজিশন, কমিউনিকেশন প্ল্যানিং, রিস্ক আইডেন্টিফিকেশন, কোয়ান্টিফিকেশন, রিস্ক রেসপন্স ডেভেলপমেন্ট, প্রকিউরমেন্ট। দেখেন তো এই আপনার কোনোটা কি আছে যেগুলো আমরা পড়ি নাই? বেসিক্যালি এই অধ্যায়টা হচ্ছে আপনার পুরো বইয়ের সামারি। আমরা পুরো বইটা জড়িত হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস গুলো আমরা পড়ে আসছি। ওকে, সো এইখানে এসে খালি সামারি করা হয়েছে জিনিসটা, যে কোয়ালিটি প্ল্যানিং আপনার, তারপরে আপনার কোয়ালিটি কিভাবে এনশিওর করবেন, অর্গানাইজেশনাল প্ল্যানিং আপনার কে কার প্রতি রেসপন্সিবল, কে কার দায়িত্ব নিবে, স্টাফ অ্যাকুইজিশন করা, ওই যে আমাদের প্রক্রিয়া থেকে, স্টাফ ওই যে এইচআর অধ্যায় থেকে, কমিউনিকেশন অধ্যায় থেকে, রিস্কের অধ্যায় থেকে, তারপর হচ্ছে প্রকিউরমেন্টের অধ্যায় থেকে। ওকে, এরকম। তো ফ্যাসিলিটি বলা হচ্ছে, ধরেন রিস্ক হচ্ছে সব প্রজেক্টের সেম লেভেলে রিস্ক থাকে না, কোনো প্রজেক্টের বেশি, কোনো প্রজেক্টের কম, কোনো প্রজেক্টের একদম রিস্ক নাও থাকতে পারে ওইরকম ভাবে। তো দেখা গেছে এইটাই সবগুলা যে সব প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হবে তাও না, কিন্তু তারপরেও দরকার। তারপরে এই জিনিসগুলো আমার এই যে কোর প্রসেসটাকে আমার হেল্প করতে আমার সহায়তা করবে। জাস্ট হচ্ছে এই যে পয়েন্টগুলোর নাম মনে রাখবেন, এরকম একটা সেন্টেন্স আপনার খালি লিখে দিবেন। প্রজেক্ট এক্সিকিউশন প্রসেস,
আমরা তাহলে কি করলাম, আমরা ইনিশিয়েশন করলাম, তারপর হচ্ছে প্ল্যানিং করলাম, এবার হচ্ছে সেটাকে এক্সিকিউশন করা। এক্সিকিউশন করা বুঝতেই পারছেন, আমরা যে কাজগুলো আমরা করেছি, যে প্ল্যানটা আমরা নিয়েছি সেই প্ল্যানটাকে এখন বাস্তবায়ন করা, ইমপ্লিমেন্ট করা। তার মধ্যে এক্সিকিউশন প্রসেসের কম্পোনেন্টস গুলা কি বা অ্যাক্টিভিটিস গুলা কি, যে প্ল্যানটাকে এক্সিকিউশন করা, স্কোপ যে আমরা আইডেন্টিফাই করেছিলাম সেই স্কোপটাকে ভেরিফিকেশন করা, ফর্মালাইজ করা, ঠিক আছে, যে আমার স্কোপ আমি এই করেছি, যেটা আসলে এটা অর্জন করা সম্ভব কিনা, ঠিক আছে, ওকে। বা আমার হচ্ছে কি বলে সেটাকে এই আপনার এই আমার স্কোপটাকে হচ্ছে ফর্মালি অ্যাকসেপ্টেন্স করে নেওয়া ইয়ে থেকে, কি বলে টপ ম্যানেজমেন্ট থেকে। আপনি যে কোয়ালিটি প্ল্যানিংটা করেছিলেন সেই কোয়ালিটিটাকে এখন এনশিওর করে কোয়ালিটি ঠিকঠাক মতো আছে কিনা। টিম ডেভেলপমেন্ট করা, আপনি যে স্টাফ অ্যাকুইজিশন করেছেন স্টাফদেরকে নিয়ে আপনি এখন টিম ডেভেলপমেন্ট করবেন। ইনফরমেশন ডিস্ট্রিবিউশন, এই যে আপনি কমিউনিকেশন প্ল্যানিং করছেন সেটা এখন ইনফরমেশনটা আপনি ডিস্ট্রিবিউট করবেন। এই যে আপনার কি বলে প্রকিউরমেন্ট প্ল্যানিং করছেন সেখানে এবার আপনি হচ্ছে কি বলে সলিসিটেশন, আপনি টেন্ডার দিবেন, বিড আপনি ইয়ে করবেন, আস্ক করবেন, ঠিক আছে, বিড চাবেন, সেগুলো সোর্স আপনি কোথা থেকে করবেন, আপনি কি আউটসোর্সিং করবেন কিনা, আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কন্ট্রাক্ট করবেন কিনা, কোনো সাপ্লাইয়ের সাথে কোনো কন্ট্রাক্ট করবেন কিনা, সাপ্লাই চেইন কন্ট্রাক্ট, এরকম সেই জিনিসগুলো আপনি এখন এক্সিকিউট করছেন। সো এভরিথিং ইজ নোন টু আস, ওকে, এবং আগেরটার সাথে তার সম্পর্ক আছে। এক্সিকিউশনের পরে হচ্ছে আমাদের কন্ট্রোলিং প্রসেস। এক্সিকিউশন করলাম, এবার আমার এই প্রজেক্টটাকে চলাকালীন সময়ে যখন আমার কাজ চলতেছে তখন আমার বিভিন্ন কন্ট্রোলটা হচ্ছে বেসিক্যালি এই যে আমার প্রগ্রেসটাকে মেজার করা, যে আমার যে কাজ চলতেছে চলাকালীন সময়ে আমার কাজগুলো কিরকম প্রগ্রেস হচ্ছে, আমার প্রজেক্টের অবজেক্টিভ কি ছিল সেটা ঠিক মতো কাজ চলতেছে কিনা, নাকি আমার প্রজেক্ট প্ল্যান থেকে কোনো ডেভিয়েশন হয়েছে সেটাকে মনিটর করে, ডেভিয়েশন হলে সেটাকে কারেকশন করার জন্য কাজ করা, বেসিক্যালি সেটা হচ্ছে কন্ট্রোল। আমার বাজেট এবং শিডিউল, ঠিক আছে, কস্ট এবং বাজেট, সেগুলাকে আপনার মাথায় রাখা। তো কন্ট্রোলিং প্রসেসের মধ্যে আমাদের কি কি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট এরিয়া আছে কিছু, ওই এরিয়াতে আমার কি কন্ট্রোল আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং সেই কন্ট্রোল অ্যাপ্লাই করলে আমাদের কি কি ধরনের আউটপুট তৈরি হয়, ঠিক আছে, জাস্ট একটা টেবিল দেওয়া আছে। দেখেন, যেমন আপনার যদি আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ এরিয়া যে আমরা বলছিলাম, মনে আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ এরিয়া, এই যে ফার্স্ট অফ দ্য ওই যে 9টা না কয়টা যেন নলেজ এরিয়া থাকে না, ওই যে স্কোপ, তারপরে টাইম, তারপরে কস্ট, কোয়ালিটি, কমিউনিকেশন, রিস্ক, ইন্টিগ্রেশন, হ্যাঁ মনে আছে, ওকে, এরকম। সো ওই ওই প্রত্যেকটা নলেজ ম্যানেজমেন্ট এরিয়াতে আমরা কোন ধরনের কন্ট্রোল ইউজ করতে পারি, যেমন দেখেন প্রজেক্ট ইন্টিগ্রেশন এরিয়াতে আমরা ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল অ্যাপ্লাই করতে পারি। সেখান থেকে আমাদের ওই যে প্রজেক্ট প্ল্যানে কোনো আপডেট আছে কিনা, কোনো কারেকশন বা আমরা কি কি লেসন শিখলাম সেগুলো আমরা আউটপুট হিসেবে আসবে। স্কোপ ম্যানেজমেন্টের মধ্যে আমরা স্কোপ চেঞ্জ কন্ট্রোল অ্যাপ্লাই করতে পারি। টাইম ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে শিডিউল কন্ট্রোল, কস্ট ম্যানেজমেন্টে কস্ট কন্ট্রোল, কোয়ালিটি ম্যানেজমেন্টে কোয়ালিটি কন্ট্রোল, কমিউনিকেশন ম্যানেজমেন্টে পারফরমেন্স রিপোর্টিং, রিস্ক ম্যানেজমেন্টে রিস্ক রেসপন্স ডেভেলপমেন্ট। এরকম হচ্ছে আমরা কন্ট্রোলগুলো ইউজ করতে পারি, এবং এই কন্ট্রোলগুলো করলে এই রিলেটেড আপনার আউটপুটগুলো কি কি তৈরি হবে। ঠিক আছে, শিডিউল কন্ট্রোল করলে শিডিউলটা আপডেট, স্কোপ কন্ট্রোল করলে স্কোপ চেঞ্জেস, কস্ট ক্ষেত্রে হচ্ছে কস্ট এস্টিমেট, বাজেট, কোয়ালিটির ক্ষেত্রে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, ঠিক আছে, এরকম। তো জিনিসগুলো কিন্তু মানে অপরিচিত কোনো কিছু না, এভরিথিং উই হ্যাভ অলরেডি কাভার্ড। ঠিক আছে, পরীক্ষা আসলে এইভাবে ছক হিসাবে জাস্ট আপনি দিয়ে দিতে পারেন। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস মডেলে, সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট ক্লোজিং প্রসেস। ক্লোজিং প্রসেসে আমরা বলছি এই যে আপনার প্রজেক্ট শেষ হয়ে গেছে, এখন খালি প্রজেক্টটাকে ক্লোজ করা মানে হচ্ছে আপনার যারা স্টেক হোল্ডার যারা আছে তাদের এবং কাস্টমার তাদের অ্যাকসেপ্টেন্স পাওয়া, তাদের অ্যাপ্রুভাল পাওয়া যে আপনার ফাইনাল প্রোডাক্ট আপনার হয়ে গেছে। এখন হচ্ছে সেটাকে যে প্রজেক্টটাকে সুন্দর করে আপনার একটা সুন্দর একটা সুশৃঙ্খল ভাবে এন্ড করা, সমাপ্ত করা, ঠিক আছে। যে প্রোডাক্ট আপনি তৈরি করছেন সেটা আপনি কি আপনার কাস্টমার বা ক্লায়েন্ট তাকে বুঝাই দিয়ে আপনি হচ্ছে প্রোডাক্টটাকে সুন্দর করে এন্ড নিয়ে আসা। তো আমাদের এই কি বলে এই আপনার ক্লোজিং প্রসেসও আমাদের দুইটা এরিয়ার সাথে রিলেটেড, এবং কি কি প্রসেস আমরা অ্যাপ্লাই করতে পারি, কি কি আউটপুট হতে পারে, এটা আমরা আগে করেছি। সো কি বলে এই আমাদের কমিউনিকেশন এরিয়াতে আর হচ্ছে প্রকিউরমেন্ট এরিয়াতে, কমিউনিকেশন এরিয়াতে আমাদের প্রসেসটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজার, যে আমাদের যারা হচ্ছে এই আপনার কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজার হচ্ছে যাদের কাছ থেকে আপনি প্রজেক্টটা নিয়েছিলেন, যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের সাথে হচ্ছে আপনার জিনিসপত্রগুলো মানে ফর্মালি আপনার এন্ড করা, কিরকম, যে প্রজেক্টের সমস্ত ডকুমেন্ট গুলাকে একত্রে করে সেটাকে একটা আর্কাইভ তৈরি করা।
এবং আপনার কি বলে সেই ক্লায়েন্টের কাছে একটা ফর্মাল অ্যাকসেপ্টেন্স নেওয়া যায়, সে আপনার পণ্য, সে আপনার সার্ভিস বুঝে নিয়েছে। ওকে, তারপর সেখান থেকে আপনি কি কি জিনিস শিখলেন, কি কি জিনিস আপনি করলেন, সেটা আপনি আপনার কোম্পানির জন্য রেখে দিলেন, যাতে ভবিষ্যতে কোনো প্রজেক্ট, আবার নতুন প্রজেক্ট নিলে সেখান থেকে আপনার এমপ্লয়িরা গাইডলাইন নিতে পারে যে আমরা আগের প্রজেক্ট করে সেখান থেকে এই জিনিস শিখেছি। আর প্রকিউরমেন্ট এরিয়াতে হচ্ছে আপনার কি, যে কন্ট্রাক্ট ক্লোজ আউট, ওই যে প্রকিউরমেন্ট করেছেন আপনি, যারা সাপ্লায়ার যারা ছিল, সেই সাপ্লায়ারের সাথে যে কন্ট্রাক্ট গুলো করেছেন সেই কন্ট্রাক্ট গুলো ক্লোজ করা, সে কন্ট্রাক্ট একটা ফাইল তৈরি করা, সেগুলো সাপ্লায়ারের কাছ থেকে ফর্মাল অ্যাকসেপ্টেন্স তৈরি নেওয়া, এবং হচ্ছে সেগুলোকে ক্লোজ করা। সো বেসিক্যালি, so these are the আপনার process that you should follow in the closing step. Okay, বেসিক্যালি এর মধ্যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লোজারের মধ্যে যেটা এই আপনার কালেক্ট, ওই আপনার যে কথাগুলো বললাম সেগুলো আরো ডিটেলসে বলা আছে, যে আপনি আপনার যে ক্লায়েন্টের সাথে তাদের প্রজেক্টের সমস্ত রেকর্ড কালেক্ট করা, ক্লায়েন্টকে আপনার পণ্যটা বুঝাই দেওয়া, ঠিক আছে, প্রজেক্ট সাকসেসফুল হয়েছে কিনা, সেই লেসন কি কি লেসন লার্ন করলেন, এবং সেখানে ওই যে আপনার প্রজেক্টের ইনফরমেশন গুলো আর্কাইভ করা, যাতে করে ভবিষ্যতে সেগুলোকে ইউজ করা যায়। ঠিক আছে, এবং আরেকটা জিনিস হচ্ছে যে ক্লোজিং এর ক্ষেত্রে আপনার প্রজেক্টে যে স্টাফ গুলো ছিল, যে পার্সোনাল ছিল, তাদেরকে আপনার কি বলে কোম্পানির যদি আরো অন্যান্য প্রজেক্ট থাকে বা অন্যান্য পার্ট থাকে, সেগুলো অন্যান্য ডিভিশন থাকে, সেগুলোতে আপনি তাদেরকে ট্রান্সফার করে দেয় যতক্ষণ নতুন করে আরেকটা প্রজেক্ট পাচ্ছেন। দিস ইজ দ্য প্রজেক্ট ক্লোজিং প্রসেস। এই অধ্যায়ে আমাদের লাস্ট কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স স্কোর কার্ড। সো তাহলে আমাদের কি দেখলাম, যে আমাদের এই আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস মডেলের এই যে 5টা প্রসেস, তাদের প্রত্যেকেরই একটু ডিটেইলসে প্রত্যেকটার আন্ডারে কি কি কম্পোনেন্টস গুলো আছে সেগুলো আমরা দেখলাম। ঠিক আছে, ওকে। সো এটা যদি আপনার এই কোয়েশ্চেনটা যদি আসে, এই যে ধরেন এই যে কম্পোনেন্টস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রসেস মডেল, সেক্ষেত্রে এই 5টা একটু বিস্তারিত, একটু আর একটু বড় করে আপনার কিছু আপনার ব্যাখ্যা করে দিলেন, তার আন্ডারে কিছু দুই একটা পয়েন্ট হয়তো আপনি ব্যাখ্যা না করে লিখে দিতে পারেন, যে এর আন্ডারে এই কম্পোনেন্ট আছে, ইটিসি এর আন্ডারে এগুলো। কিন্তু যখন স্পেসিফিক, যখন এরকম প্রত্যেকটা প্রসেস নিয়ে আলাদা আলাদা পোর্শন হবে, যেমন ধরেন প্ল্যানিং প্রসেসের মধ্যে কোর প্রসেস এবং হচ্ছে ফ্যাসিলিটিং প্রসেস গুলো ব্যাখ্যা করে, সেক্ষেত্রে তখন এদেরকে আপনার হচ্ছে তার প্রত্যেকটার আন্ডারে এই পয়েন্ট গুলো দিয়ে আপনাকে ব্যাখ্যা করে দিতে হবে। যে এক্সিকিউশন প্রসেসের কম্পোনেন্ট গুলা বা আপনার কি বলে যে কি আজকে ব্যাখ্যা, তখন হচ্ছে এদের ব্যাখ্যা করে। কিন্তু ওই মেইন কোশ্চেন যখন আসবে, যে প্রসেস মডেলের কম্পোনেন্ট গুলো ব্যাখ্যা করো, তখন কিন্তু আর ওই ওদের হচ্ছে ভিতরের পয়েন্ট গুলো ব্যাখ্যা করতে হবে না, জাস্ট ওই মেইন পয়েন্ট গুলা খালি বলবে। ঠিক আছে, সো আমাদের এই অধ্যায়ের আরেকটা আপনার গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স স্কোর কার্ড। ব্যালেন্স স্কোর কার্ড, আপনি যদি ম্যানেজমেন্টের কোর্স করে থাকেন বা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, সেখানে আপনারা দেখবেন এই ব্যালেন্স স্কোর কার্ড। বেসিক্যালি ব্যালেন্স স্কোর কার্ডটা কি, এটা হচ্ছে একটা কোম্পানির, একটা অর্গানাইজেশনের স্ট্র্যাটেজি। হ্যাঁ, কিসের জন্য দেখেন ব্যালেন্স স্কোর কার্ডটা ডেভেলপ করা হয়েছিল, এই যে কাপলান এবং নর্টন, এই যে হার্ভার্ড বিজনেস স্কুলে 1992-তে। এই স্কোর কার্ডের সে কি করে, সে হচ্ছে বেসিক্যালি ইট প্রোভাইডস এ ফ্রেমওয়ার্ক for defining, implementing, and managing strategy at all levels of an organization by linking objectives, initiatives, and measures to an organization's strategy. যেমন একটা কোম্পানির যে মূল যে ওভারঅল যে স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে, এই প্ল্যানের অবজেক্টিভ, ইনিশিয়েটিভ এবং মেজারমেন্ট, এই তার সাথে লিঙ্ক করে একটা কোম্পানির সমস্ত লেভেলে, বিভিন্ন ম্যানেজমেন্ট লেভেলে কি কিভাবে হচ্ছে সেই স্ট্র্যাটেজিগুলো ডিফাইন করতে পারে। একটু এক্সকিউজ মি।
সরি। সো আমরা যেটা বলছিলাম যে বেসিক্যালি ব্যালেন্স স্কোর কার্ড হচ্ছে একটা কোম্পানির যে ওভারঅল যে স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে, সেই স্ট্র্যাটেজির সাথে যে তার যে অবজেক্টিভ, তার যে ইনিশিয়েটিভ বা তার যে মেজারমেন্ট, এদের সাথে লিঙ্ক করে ওই কোম্পানির যে বিভিন্ন লেভেল থাকে, ধরেন টপ ম্যানেজমেন্ট লেভেল, মিড ম্যানেজমেন্ট লেভেল, লোয়ার ম্যানেজমেন্ট লেভেল, এই প্রত্যেকটা লেভেলে কিভাবে ওই স্ট্র্যাটেজিগুলোকে ডিফাইন করা হচ্ছে, ইমপ্লিমেন্ট করা হচ্ছে, ম্যানেজ করা হচ্ছে, মানে ওভারঅল অর্গানাইজেশনের স্ট্র্যাটেজির সাথে এই বিভিন্ন লেভেলের অফ ম্যানেজমেন্টের অর্গানাইজেশনের যে স্ট্র্যাটেজি, কিভাবে জিনিসগুলো কাজগুলো করা হচ্ছে সম্পাদন, তার একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে। সো ট্রেডিশনাল যেরকম আসলে বেসিক্যালি যেটা হচ্ছে যে বেসিক্যালি ইটস এ টেকনিক ফর মেজারিং কি বলে পারফরমেন্স, ঠিক আছে, যে পারফরমেন্স মেজারমেন্ট, যেহেতু স্কোর মানে তো হচ্ছে পারফরমেন্স, তাই না, রেজাল্ট। সো দ্য ব্যালেন্স স্কোর কার্ড বেসিক্যালি সেটা হচ্ছে কি একটা কোম্পানির পারফরমেন্স মেজার করে। আমরা নর্মালি কি দেখি, নর্মালি হচ্ছে বেসিক্যালি যে দেখি আমরা যে কোনো কিছুর পারফরমেন্স মেজার করতে গেলে আপনার হিস্টোরিক্যাল মেথড, মানে অতীতে কি হয়েছে, আপনি গত 1 বছর কি কাজ করেছেন সেটার উপর বেস করে, অতীতের উপর বেস করে আপনার হচ্ছে নর্মালি আপনার মেজারমেন্টটা করা হয়, এটা হচ্ছে ট্রেডিশনাল। বাট what this balance scorecard does is somehow exceptional from this traditional method, rather than it it not only focus on your past performance, but also it also focus on your future value indicators to project future performance. So হচ্ছে কি ফিউচারটাকেও সে ইন্ডিকেট করে নিয়ে আসে, যে ভবিষ্যতে কিরকম প্রজেক্টটা আপনার পারফর্ম করবে তারও একটা আইডিয়া এখনই মানে নিয়ে আসার চেষ্টা করে। ওকে, so that's the difference of this balance scorecard, uh, as compared to other typical so performance measurement techniques. সো এটা হচ্ছে কি কথা, ব্যালেন্স স্কোর কার্ড হচ্ছে মেইনলি চারটা পার্সপেক্টিভ থেকে একটা কোম্পানির বা একটা প্রজেক্টের পারফরমেন্সটা দেখে। ওকে, চারটা পার্সপেক্টিভ থেকে, 4 পারফরমেন্স পার্সপেক্টিভ, যাতে করে কি উদ্দেশ্যটা হচ্ছে যে কেন কি বলে অর্গানাইজেশনের পারফরমেন্স যেন আজকেই যেন ম্যাক্সিমাইজ করা যায়, এবং আজকে এবং ফিউচার, তাহলে বর্তমান এবং ভবিষ্যতের পারফরমেন্স যেন ম্যাক্সিমাইজ করা যায়, সেই জন্য চারটা পার্সপেক্টিভ থেকে কোম্পানির পারফরমেন্সটাকে সে অ্যানালাইসিস করে। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ, কাস্টমার পার্সপেক্টিভ, বিজনেস প্রসেস পার্সপেক্টিভ, আর হচ্ছে লার্নিং অ্যান্ড গ্রোথ অথবা ইনোভেশন পার্সপেক্টিভ। ঠিক আছে, ওকে, আসেন এই যে জিনিসগুলো আছে সেটাই হচ্ছে আমরা একটু একটা ছকের মাধ্যমে দেখি। ঠিক আছে, হ্যাঁ, আপনারা আসলে কি বলে যে সংজ্ঞা দিয়ে এই যে চারটা পার্সপেক্টিভ কথা বলে আপনারা এই যে ছকটা দিয়ে দিতে পারেন, তাহলে আর এর ব্যাখ্যাটা লাগবে না। ঠিক আছে, ওকে, এখানে কি কি জিনিস দেখেন, যেটা হচ্ছে যে যেমন কি বলে চারটা ফার্স্ট থেকে হচ্ছে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা, না শুনতে পেলে বইলেন, হ্যাঁ, কারণ আমার এই আপনার নেটটা একটু আপ ডাউন করছে। আচ্ছা, সো ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভে আপনার নাম শুনে বোঝা যায় যে এই যে প্রজেক্টটা ফাইন্যান্সিয়ালি কতটুকু আপনার কি বলে যে রিজনেবল, ফাইন্যান্সিয়াল কতটুকু স্ট্রং, এর যে ফাইন্যান্সিয়াল যে আসপেক্টগুলো সেগুলো অর্জনে সে কতটুকু আপনার সাকসেসফুল হয়েছে, যে আপনার তার ফাইন্যান্সিয়াল রেজাল্ট আপ টু টুডে তার কতটুকু, এবং ভবিষ্যতেও তার কি পরিমাণ সেটা গ্রো হতে পারে, কিছু কি ফাইন্যান্সিয়াল। হ্যালো, জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, ওই আমি বলতেই নেটওয়ার্ক চলে গেছে ওয়াইফাই, তখন ডাটা দিয়ে কানেক্টেড হইলাম। হ্যাঁ, সরি। সো whatever I was talking about, that is ব্যালেন্স স্কোরকার্ড ইজ বেসিক্যালি যে ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ যদি বলি, এই যে আমাদের যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, কি ফাইন্যান্সিয়াল প্যারামিটার কি, যেমন কয়েকটা প্যারামিটার, যেমন ROE, রিটার্ন অন ইকুইটি বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে আপনার এই প্রজেক্টের টোটাল ইনভেস্টমেন্ট কত ছিল, তার এগেইনস্টে আপনি কতটুকু আর্ন করতে পারছেন, কতটুকু রিটার্ন আর্ন করতে পারছেন। ঠিক আছে, ROE বা হচ্ছে কি বলে ROCE, মানে রিটার্ন অন কমন ইকুইটি, ROCE দরকার না, কারণ প্রজেক্ট হচ্ছে নরমালি রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন অ্যাসেট, হ্যাঁ, সেগুলো ইউজ করা হয়। স্যার স্লাইড দেখা যাচ্ছে না স্যার, সরি স্যার, স্লাইড দেখতে পাচ্ছি না। ও ওকে, ওকে, সরি, আবার শেয়ার করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। নাও ক্যান ইউ সি? জি স্যার, জি স্যার। থ্যাংক ইউ।
So basically what I was talking about, this financial perspective এর আন্ডারে মানে যে এই আপনার প্রজেক্টের ফাইন্যান্সিয়াল বিভিন্ন আসপেক্ট নিয়ে আপনি কি বলে পারফরমেন্স মেজারমেন্ট করবেন, যেমন তার কি বলে তার হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল রেজাল্টগুলো কি হয়েছে বেসড অন দিস প্যারামিটার, এবং তার ভবিষ্যতে কি পরিমাণ গ্রো করার সম্ভাবনা আছে, যেমন হয়তো বা রিটার্ন অন ইকুইটি বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা রিটার্ন অন অ্যাসেট বা রিটার্ন অন কমন ইকুইটি, হ্যাঁ ওইরকম। তারপর হায়ার প্রফিট মার্জিন হচ্ছে কিনা, আপনার ক্যাশ ফ্লোটা ইমপ্রুভ হবে কিনা, ব্যাড লোন বা কি বলে ব্যাড লোনটা লোয়ার হবে কিনা, ইন্টারেস্ট মার্জিনটা আপনার কিরকম ভালো হবে কিনা, ওভারহেড এক্সপেন্সগুলো কমানো যাবে কিনা, আপনার রেভিনিউ মিক্সটা প্রপারলি অ্যাডজাস্ট। সো বেসিক্যালি সবগুলাই যে আপনার প্রজেক্টের জন্য অ্যাপ্লিকেবল হবে তা না, বাট দ্য থিং ইজ যতগুলাই এরকম ফাইন্যান্সিয়াল রেশিওগুলো মাধ্যমে আপনার প্রজেক্টের ওভারঅল একটা আইডিয়া নেওয়া হয় যে আসলে ফাইন্যান্সিয়ালি কতটুকু সাস্টেনেবল প্রজেক্টটা। কাস্টমারের দিক থেকে আপনি কি তথ্যটা নিবে, এটা যে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইনক্রিজ করা যাচ্ছে কিনা, আপনার কাস্টমার লয়্যালটি বাড়ছে কিনা, কি কাস্টমারদেরকে রিটেন করে মানে ধরে রাখা যাচ্ছে কিনা, আপনার পার কাস্টমার সেলস রেভিনিউ কত, কম্পিটিটিভ প্রাইসিং আপনি করতে পারছেন কিনা, হাই কোয়ালিটি দিতে পারছেন কিনা, বা কম্পিটিটিভদের তুলনায় কাস্টমাররা আপনাকে প্রেফারেন্স করছে কিনা। এই হচ্ছে কাস্টমারের দিক থেকে আপনি ডাটা কালেকশন করছেন। লার্নিং এন্ড গ্রোথ থেকে হচ্ছে বিজনেস আপনার লার্নিং এন্ড গ্রোথ বা ইনোভেশন দিক থেকে হচ্ছে বেসিক্যালি আপনার ক্রিটিক্যাল স্কিল এবং নলেজ আপনি ডেভেলপ করতে পারছেন কিনা, এই প্রজেক্টের মাধ্যমে নলেজটাকে প্রপারলি ম্যানেজ করতে পারছেন কিনা, স্ট্র্যাটেজিক ইনফরমেশনগুলো আপনার কি স্টেক হোল্ডার যারা আছে সবার কাছে প্রোভাইড করতে পারছেন কিনা, স্টাফদের যে পার্সোনাল গোল সেই গোলগুলোকে আপনার হচ্ছে কোম্পানি গোলের সাথে আপনি অ্যালাইন করতে পারছেন কিনা, অ্যাডজাস্ট করতে পারছেন কিনা, এমপ্লয়িরা কিরকম গ্রো করছে, তাদের টার্নওভারটা কিরকম আছে, এমপ্লয়িরা স্যাটিসফ্যাকশন আছে কিনা, তারা কোম্পানিতে থাকতে যাচ্ছে না নাকি তারা চলে যাচ্ছে, ওকে তারা কি শিখছে বা কোম্পানিটা কিরকম গ্রো করছে, এটা হচ্ছে লার্নিং এন্ড গ্রোথ। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে ইন্টারনাল বিজনেস প্রসেস। ইন্টারনাল বিজনেস প্রসেস হচ্ছে যে আমাদের কি আছে যে ক্রস সেল প্রোডাক্ট, যে আমাদের আপনি একাধিক প্রজেক্ট আছে, আপনি হয়তো ফর এক্সাম্পল একটা প্রজেক্ট হচ্ছে আপনি কি বলে চা বাগান করছেন, চা তৈরি করছেন, আর একটা প্রজেক্ট হচ্ছে কফি তৈরি করছেন, তাহলে এখন চা আর কফি কিন্তু হচ্ছে ক্রস সেল। যেটা আপনার ক্রস সেল যেটা হচ্ছে যে একটার কারণে এমন হতে পারে যে একটা প্রোডাক্টের কারণে আরেকটা প্রোডাক্টের বিক্রি কমে যাচ্ছে, অথবা একটা প্রোডাক্টের কারণে আরেকটা প্রোডাক্টের বিক্রি বেড়ে যাচ্ছে, যেরকম চা আর চিনি। তাহলে চা যদি আপনার নিজের কোম্পানি হয়, আপনি যদি চিনিও শুরু করেন, তাহলে কিন্তু একই ব্র্যান্ডের চা আর চিনি দুইটা ডবল বিক্রি হইলো। চা আর কফি হইলে চা বিক্রি হইলে কফি কমে যাবে, কফি বিক্রি হইলে চা কমে যাবে, এরকম। সো ক্রস সেল এর যে মাল্টিপল প্রোডাক্ট থাকে, মানে ওই আপনার যে সিমিলার ক্যাটাগরির বা ওইরকম ইউজ করা যায়, সেক্ষেত্রে আপনাকে ওইটার সম্পর্কে আপনার তথ্য নিতে হবে যে আসলে শুধুমাত্র আমার নিজের প্রোডাক্ট একটা প্রোডাক্টের দিকে খেয়াল রাখলে হবে না, যেটাকে আমরা বলি যে মার্কেটিং এর ভাষায় বলা হয় যে প্রোডাক্ট ক্যানিবালাইজেশন। ওকে, বলা হচ্ছে প্রোডাক্ট ক্যানিবালাইজেশন, নাম শুনেছেন? না স্যার। একটু মনে রেখে, এটা হচ্ছে ক্যানিবালাইজেশন, ঠিক আছে? ওকে, প্রোডাক্ট ক্যানিবালাইজেশন হচ্ছে যে আমার একটা প্রোডাক্ট আপনি খালি তৈরি করলেন, সেই প্রোডাক্টের নিয়ে আপনি হচ্ছে মাতামাতি থাকলেন, সেলস রেভিনিউ বাহ কো প্রোডাক্ট ভালো করছে, কিন্তু এই প্রোডাক্টের কারণে আপনারই নিজেরই এক্সিস্টিং প্রোডাক্ট লেভেলের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এক্সিস্টিং হয়তো বা অন্য একটা প্রোডাক্টের সেল কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ওইটাকে বলা হচ্ছে প্রোডাক্ট ক্যানিবালাইজেশন, একটা প্রোডাক্টের কারণে আরেকটা প্রোডাক্টের ক্ষতি হচ্ছে। তারপর হচ্ছে আপনার কোম্পানির এই যে অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ছে কিনা, যে আপনি কম খরচে আপনি বেশি কি বলে আপনি আউটপুট তৈরি করতে পারছেন কিনা, আপনার প্রবলেমগুলো মিনিমাইজ করতে পারছেন কিনা, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ভালো করে হ্যান্ডেল করতে পারছেন কিনা, বিজনেস অপরচুনিটিগুলোকে আপনি কি বলে যে কনভার্ট করে আপনি সাকসেসফুল করতে পারছেন কিনা, আপনার বিজনেস ডিসিশনগুলো বা অ্যাপ্রুভালগুলো আপনি ফাস্ট নিতে পারছেন কিনা, আপনার কোম্পানির যে ওয়ার্ক কালচার এবং এমপ্লয়ীদের কনফিডেন্স আপনি বাড়াইতে পারছেন কিনা। সো দিজ আর দ্য থিংস দ্যাট ইজ রিলেটেড টু ইন্টারনাল বিজনেস প্রসেস, ঠিক আছে? সো এই চারটা দিক থেকে আপনার ডেটা, এই আপনার চারটা দিক থেকে হচ্ছে আপনার একটা কোম্পানি বা একটা প্রজেক্টের আপনার পারফরমেন্সটাকে মেজার করে এই যে ব্যালেন্স স্কোর কার্ড, যেটার মাধ্যমে বর্তমান অবস্থা এবং ফিউচার অবস্থাও সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে ব্যালেন্স স্কোর কার্ড। So this is the end of this chapter, আর আমাদের এখন হচ্ছে আমাদের লাস্ট পার্ট অফ দিস কোর্স, যেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7
থেকে আমাদের কয়েকটা স্লাইড, আর চ্যাপ্টার 8 থেকে একটা স্লাইড। ঠিক আছে, আমাদের আর কি বলে যে আপনার 10 থেকে 15 মিনিট লাগবে ইনশাআল্লাহ। ওকে, সো পোর্টফোলিও ম্যানেজমেন্ট ব্লক 7, আর ব্লক 8 হচ্ছে প্রজেক্ট ম্যাচুরিটি এন্ড ইন্টিগ্রেশন। এটা আপনার বেসিক্যালি মানে আপনার না ধরলেই চলে। ঠিক আছে, না, কারণ হচ্ছে নতুন এডিশনে এটা একদম বাদ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ব্লক 8টা, ব্লক 7 পর্যন্তই আছে। তারপরে ব্লক 8 থেকে একটা স্লাইড, যেটা আমার মনে হয়েছে যেটা আমরা অলরেডি অন্য অধ্যায়ে পড়েছি। ওকে, এই আপনার ওই আমি শুধু সেটাই রেখেছি, সেজন্য নামটা দিয়েছি। ওকে, সো পোর্টফোলিও ম্যানেজমেন্ট। পোর্টফোলিও বলতে কারো কোনো আইডিয়া আছে যে পোর্টফোলিও বলতে কি বোঝায়? আপনার কোনো প্রজেক্ট না, মানে নরমালি পোর্টফোলিও বলতে কি বোঝায়? এনিওয়ান? এক ধরনের ব্যক্তিগত ফাইল আর কি, ব্যক্তিগত পরিচয়, মানে টোটাল বা ডিটেইলস পরিচয় একটা জিনিস। আচ্ছা, আর কিছু একটু ফাইন্যান্সিয়াল মার্কেট রিলেটেড, একটু স্টক মার্কেট রিলেটেড? মার্কেট যদি বলা যায়, সে পুঁজিবাজারে আমার কি কি শেয়ার আছে বা আমার নামে, ব্যক্তিগত নামে যে ধরনের শেয়ার গুলা আছে এগুলোর পুরো বিবরণ, রেট, আগের রেট, এভারেজ রেট, বা পুঁজিবাজার রিলেটেড যে সমস্ত ডেইলি আপডেট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, মিস্টার মোশাররফ সাহেব, থ্যাংক ইউ। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ, ইউ আর রাইট। সো পোর্টফোলিও বলতে বেসিক্যালি বোঝাই হচ্ছে মানে প্লুরাল। ওকে, মোর দেন টু, মোর দেন ওয়ান, যে আপনার হচ্ছে জাস্ট মানে পোর্টফোলিওর নর্মাল কনসেপ্টে হচ্ছে যে আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেন, যে আপনি কোনো একটা মাত্র অ্যাসেটে, একটা মাত্র সিকিউরিটিজে, একটা মাত্র শেয়ারে, একটা কোম্পানির শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট না করে, আপনার সমস্ত পুঁজি না ইনভেস্ট করে, আপনি একাধিক কোম্পানির শেয়ারে বা একাধিক অ্যাসেটে আপনি ইনভেস্টমেন্ট করবেন। তাতে কি হবে? তাতে ওই সময় আপনার কাছে যেমন ধরে যেমন হচ্ছে এটার ওই এক্সাম্পল দিয়ে বলে যে অনেকেই বলে এমন যে ডোন্ট পুট অল ইউর এগস ইন এ সিঙ্গেল বাস্কেট। আপনার কাছে ধরেন 2 ডজন ডিম আছে, এখন কি করলেন, আপনি সবগুলো ডিম একটা ঝুড়ির মধ্যে রাখলেন। এখন তাহলে রিস্কটা কোথায়? রিস্কটা হচ্ছে আপনার কোনো কারণে যদি আপনার ঝুড়িটা হাত থেকে পড়ে যায় তাহলে সব ডিম নষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি কি করতেন, একটা ঝুড়িতে না রেখে যদি আপনি একাধিক ঝুড়িতে রাখতেন, তাহলে সবগুলো ঝুড়ি যে একবারে হাত থেকে পরে ভেঙে যাবে তার সম্ভাবনা কম। এটাই হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও মিনস ইন কম্বাইনিং টু or more অ্যাসেটস। অ্যাসেট হতে পারে শেয়ার, অ্যাসেট হতে পারে কোনো রিয়েল এস্টেট অ্যাসেট, অ্যাসেট হতে পারে কোনো প্ল্যান্ট, ল্যান্ড, বিল্ডিং, অ্যাসেট হতে পারে অন্য যে কোনো কিছু, অ্যাসেট হতে পারে প্রজেক্ট। ওকে, আপনি যে একটা প্রজেক্টে ইনভেস্ট করছেন সেটা তো একটা অ্যাসেট, তাই না? সো 2 or more assets in a কি বলে, সো কম্বাইনিং 2 or more assets in a কি বলে আপনার ইন এ কমন প্লেস। ওকে, একটা জায়গায় বা একটা বাস্কেট বা একটা ইয়েতে একত্রিত করা। ঠিক আছে, কমন প্লেস বলে একটু কেমন দেখায়, সো জাস্ট কম্বাইনিং 2 or more assets। ঠিক আছে, টু মিনিমাইজ your risks and maximize return। ঠিক আছে, সো ঠিক সেম ভাবে আচ্ছা, একজন বলেছেন স্যার আমাদের একটা ফাইনাল সাজেশন এক্সামের জন্য দিলে খুব হেল্পফুল হবে। ওকে, আচ্ছা আমরা শেষ করি তারপর কথা বলি এই নিয়ে। ওকে, সো এখন যেটা হচ্ছে বেসিকে, তার মানে যখন আপনি আপনার কাছে ধরেন 10 লাখ টাকা আছে ফর এক্সাম্পল, আপনি 10 লাখ টাকা দিয়ে আপনি কি বলে যে একটা কোম্পানির শেয়ার না কিনে আপনি একাধিক কোম্পানির শেয়ার কিনলে তাহলে কি হবে যে আপনার যে রিস্কটা কমে যাবে, কারণ সব কোম্পানি যে একসাথে দাম কমে যাবে এরকম না। তো আপনার প্রজেক্টের ক্ষেত্রে ওই কনসেপ্ট ঠিক আছে, কিন্তু একটু হালকা একটু চেঞ্জ, যে প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্ট পোর্টফোলিও মানে হচ্ছে কি, যখন আপনি একাধিক কোনো অ্যাসেট যখন আপনার কাছে থাকবে সেগুলাকে একত্রে বলা হয় একটা পোর্টফোলিও। তো প্রজেক্ট পোর্টফোলিও বেসিক্যালি হচ্ছে একটা কোম্পানি যদি একাধিক প্রজেক্ট যদি হ্যান্ডেল করে,
একাধিক প্রজেক্ট যদি আপনার ডিল করে একই সময়ে, তখন সেই প্রজেক্টগুলোকে নিয়ে তাদের যেটা কালেকশন, সেটাকে বলা হবে প্রজেক্ট পোর্টফোলিও। ঠিক আছে? সো তার মানে এখন কি বলে, তাহলে কি হচ্ছে, তাহলে পোর্টফোলিও জিনিসটা কি বলতেছে, যে যদি আপনার একটা কোম্পানি যদি একাধিক ইন্ডিভিজুয়াল প্রজেক্ট থাকে, সেই ইন্ডিভিজুয়াল প্রজেক্টগুলো তাদের যদি আপনার তাদের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক গুলো যদি আপনার সেম হয়, তারা যদি মোটামুটি সিমিলার টাইপ অফ ক্যারেক্টারিস্টিক যদি থাকে, তাহলে তাদেরকে আপনার এক একটা গ্রুপে তাদেরকে মানে এক একটা হচ্ছে লাম্প, মানে হচ্ছে গ্রুপ টুগেদার আন্ডার এ কমন গ্রুপ। একটা কমন গ্রুপের আন্ডারে কমন গ্রুপ অথবা বাকেট, মানে পোর্টফোলিও বাকেট বলা হয়। বাকেটটা হচ্ছে গ্রুপের মধ্যে, যে বেসিক্যালি যে আপনার কি বলে, যদি আমার একাধিক প্রজেক্ট যদি মোটামুটি সিমিলার নেচারের হয়, তাহলে তাদেরকে মিলে একটা কমন গ্রুপ বা কমন একটা বাকেট করা যায়। ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল একটা ইনোভেশন বাকেট যদি আপনি করেন, ইনোভেশন বাকেটে আপনার যে সমস্ত প্রজেক্ট হচ্ছে যে আইটি রিলেটেড বা কোনো অ্যাপস রিলেটেড, ইনোভেটিভ জিনিস রিলেটেড বা ইনোভেটিভ প্রোডাক্ট তৈরি করে ওইরকম যতগুলো প্রজেক্ট থাকবে সবগুলোকে আপনি এই এই হচ্ছে বাকেটের আন্ডারে, একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসবেন। ঠিক আছে? ওকে, আচ্ছা। আর একটা পোর্টফোলিওর আন্ডারে বিভিন্ন সেভারাল বাকেট থাকতে পারে। ওকে, আচ্ছা। এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা কেন দরকার একটা কোম্পানিতে? সো বেসিক্যালি দেখা যায় যে অনেক কোম্পানি দেখা যাচ্ছে তাদের একসাথে অনেকগুলো প্রজেক্ট ডিল করে, এবং তাদের প্রজেক্টগুলোকে ঠিকমতো তারা ম্যানেজ করতে পারে না, তারা ঠিকমতো রিসোর্সগুলোকে প্রজেক্টগুলোর মধ্যে এলোকেশন করতে পারে না, স্টাফকে ম্যানেজ করতে পারে না, কোন প্রজেক্টটাকে প্রায়োরিটি দিবে বেশি, কোনটাকে কম দিবে, কোনটার ডিসিশন আগে নিবে, কোনটার পরে নিবে, কোনটাকে বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে, কোনটাকে আমার এইচআর কিভাবে লাগবে, এই সমস্ত জিনিসগুলো মানে রাইট প্রজেক্টটাকে চুজ করতে পারে না, রাইট পার্সনটাকে চুজ করতে পারে না। এই সমস্ত সমস্যার কারণে দেখা গেছে তখন তাদের ওই কোম্পানিগুলো আপনার কি বলে প্রজেক্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা হচ্ছে ফেইলিওর হয়ে যায়, তারা সাকসেসফুলি তারা কি বলে ম্যাক্সিমাম রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তারা রিস্ক কমায়। ওই যে একটু আগেই যে বলতেছিলাম যে আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের আসলে উদ্দেশ্য হচ্ছে কি, যে আমার রিস্কটাকে কমানো, লিস্ট রিস্ক, আর হচ্ছে ম্যাক্সিমাম রিটার্ন। ঠিক আছে? ওইটা। ওকে, সো বেসিক্যালি এই পোর্টফোলিও ম্যানেজমেন্টের অবজেক্টিভটা, পারপাসটা হচ্ছে এটা, যে আপনাকে কিছু মেকানিজম আপনাকে দিবে যাতে করে আপনি রাইট প্রজেক্টটা চুজ করতে পারেন, এবং হচ্ছে কোনটাকে প্রায়োরিটি দিবেন, কিভাবে আপনার এই মাল্টিপল প্রজেক্টগুলোকে সুন্দর করে আপনি ইফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি আপনি ম্যানেজ করতে পারেন, যাতে করে আপনার প্রজেক্টগুলো সাকসেসফুলি কমপ্লিট করা যায় উইথ ম্যাক্সিমাম রিটার্ন অ্যান্ড মিনিমাম রিস্ক। ঠিক আছে? ওকে, আচ্ছা। তারপর আমরা বলছি যে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট যদি আপনি এই অ্যাপ্রোচটা যদি অ্যাপ্লাই করেন, তাহলে কি কি বেনিফিটসগুলো পাবেন, কি কি সুবিধাগুলো পাবেন, এটা ওই আগের কোশ্চেনের সাথে রিলেটেড। এটা হচ্ছে কখন অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করলে কি কি সুবিধা পাবেন। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আপনি যদি এই প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কি হবে, আপনি তাহলে প্রজেক্টগুলোকে আপনি রাইটফুলি বা কারেক্টলি আপনি সিলেক্ট করতে পারবেন, যে আপনার কি হবে, যে আপনার হচ্ছে রাইট প্রজেক্ট এট দ্য রাইট টাইম, এবং যেই প্রজেক্টগুলো হচ্ছে কোম্পানির স্ট্র্যাটেজিক গোলের সাথে হচ্ছে অ্যালাইনড, অ্যাডজাস্ট বা কনসিস্টেন্ট, সেই প্রজেক্টগুলোকে আপনি সিলেক্ট করবেন। তাহলে কি হচ্ছে, তাহলে আপনার হচ্ছে বেস্ট রিটার্নটা পাবেন এবং রিস্কটাও আপনার মিনিমাম হবে। ঠিক আছে? আপনি কি কি বেনিফিট পাইতে পারেন? এছাড়াও আরো বেনিফিট হচ্ছে আপনার টাইম টু মার্কেটটা হচ্ছে রিডিউস হবে। যেমন আপনি প্রজেক্টটাকে টাইম টু মার্কেট বলা হচ্ছে এই যে আপনি প্রজেক্ট প্ল্যানিং থেকে শুরু করে বাস্তবায়ন থেকে শুরু করে ফাইনাল গুডসটা তৈরি করে, ফাইনাল প্রোডাক্টটা তৈরি করে মার্কেটিং করা। ঠিক আছে? মার্কেটেবিলিটি, আপনার কি করে ক্লায়েন্টের হাতে পৌঁছায় দেওয়া মার্কেটে ছাড়া, ওই সময়টাকে বলা হচ্ছে টাইম টু মার্কেট। ওই সময়টা রিডিউস হয়, কারণ আপনি কম সময়ের মধ্যে প্রজেক্টগুলোকে আপনি আপনি যদি ঠিক মতো পোর্টফোলিও ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি আপনি কি করতে, তাহলে হচ্ছে আপনার সেই মার্কেটিং টাইমটা আপনি কমায়া আপনি তাহলে অল্প সময়ে আপনি বেশি সাকসেসফুল অর্জন করতে পারবেন। কোয়ালিটি অফ এক্সিকিউশন ইমপ্রুভ, তাহলে আপনার এক্সিকিউশন কোয়ালিটি, ঠিকমতো প্রজেক্টগুলোকে আপনি এক্সিকিউট করতে পারছেন কিনা সেই কোয়ালিটিটা ইমপ্রুভ করবে। প্রজেক্ট ডেলিভারেবলস মিট অর এক্সিড ক্লায়েন্টস এক্সপেক্ট, ক্লায়েন্টের যে এক্সপেকটেশন থাকে যে তারা মিনিমাম এই কোয়ালিটির প্রোডাক্ট পাবে, তা সে তার চেয়েও বেশি ওইটা মিনিমাম পাবে, বা তার চেয়েও তাদের এক্সপেকটেশনটাকে এক্সিড করবে। আর আপনার ওভারঅল রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি করবে, ইনক্রিজ করবে। সো বেসিক্যালি this approach is only needed when you are dealing with multiple projects at a time. একই সাথে প্যারালালি যদি একাধিক প্রজেক্ট থাকে, তখন আপনাকে এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে হবে। 3 ধরনের প্রজেক্ট পোর্টফোলিও হতে পারে। এই যে প্রজেক্ট পোর্টফোলিওর কথা বলছি, এটা 3 ধরনের পোর্টফোলিও হতে পারে। একটা হচ্ছে টাস্ক ওরিয়েন্টেড পোর্টফোলিও, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পোর্টফোলিও, আর একটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট। ওকে, টাস্ক ওরিয়েন্টেড কি? Small in amount of work and time, a person managing these usually has a full-time job and is juggling multiple small projects.
যে কি হচ্ছে যে আপনার ছোট ছোট আপনার প্রজেক্ট কিন্তু অনেকগুলা। যখন একটা পোর্টফোলিওতে কি হবে যে আপনার হচ্ছে কি বলে যে একজন ম্যানেজার থাকবে যে হচ্ছে আপনার কি তার ফুল টাইম জব থাকে, সে কি করবে, সে ম্যানেজ করবে, কিন্তু এর আন্ডারে কি করবে ছোট ছোট প্রজেক্ট থাকবে, কিন্তু অনেকগুলো ছোট ছোট প্রজেক্ট যেগুলো হচ্ছে আপনার কি বলে ছোট ছোট কাজ, অল্প অল্প সময় লাগে, তো সেটা হচ্ছে জাস্ট ওই কাজগুলোর জন্য হচ্ছে সেই পোর্টফোলিও করা, টাস্ক ওরিয়েন্টেড পোর্টফোলিও। আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট পোর্টফোলিও, আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বোঝাই যায় যে প্রজেক্ট একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, স্বাধীন। কোন একটা প্রজেক্ট যদি ব্যর্থ হয় তাহলে অন্য প্রজেক্টের উপর তার কোনো ইম্প্যাক্ট পড়বে না, কোন একটা প্রজেক্ট যদি সাকসেসফুল হয় তাহলে অন্য প্রজেক্টের উপর তার কোনো ইম্প্যাক্ট ফেলবে না। তার মানে প্রজেক্টগুলো টোটালি একটা আরেকটা থেকে আলাদা, হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর অপোজিটটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট। ইন্টারডিপেন্ডেন্ট কি, এটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সবচেয়ে আমরা যেটা ফোকাস করি যে হচ্ছে প্রজেক্টগুলা একটার সাথে একটা কানেক্টেড। সুতরাং কোনো একটা পোর্টফোলিও দেখা গেছে আপনার সাকসেসফুল হইলে সেটা হচ্ছে অন্য প্রজেক্টের উপর ওই আন্ডারের ওই পোর্টফোলিওর আন্ডারে একটা প্রজেক্ট সাকসেসফুল হইলে অন্যগুলোর উপর তার ইম্প্যাক্ট ফেলে, অথবা একটা ফেইলিয়ার হইলে অন্যগুলোর উপর তার ইম্প্যাক্ট ফেলে। সেটা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট প্রজেক্ট পোর্টফোলিও। এখন এই প্রজেক্ট পোর্টফোলিও যদি আপনি বানাইতে চান তাহলে হাউ ক্যান ইউ এস্টাবলিশ এ প্রজেক্ট পোর্টফোলিও? প্রজেক্ট পোর্টফোলিও এস্টাবলিশ করতে গেলে কি কি প্রসেস ফলো করতে হয়? সো দেয়ার আর টু প্রসেসেস টু এস্টাবলিশ এ প্রজেক্ট পোর্টফোলিও। আপনি কিভাবে একটা প্রজেক্ট পোর্টফোলিও বানাবেন তার জন্য দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে ফর্মিং পোর্টফোলিও বাকেটস, আরেকটা হচ্ছে ক্যাটাগরাইজিং দ্য প্রজেক্টস। সো পোর্টফোলিও বাকেট করা মানে কি, যেটা হচ্ছে আপনার ওই যে আমরা বলছিলাম যে শুরুতেই যে পোর্টফোলিও বাকেটটা মানে হচ্ছে যে একাধিক প্রজেক্ট, তাদের যদি সিমিলার ক্যারেক্টারিস্টিক থাকে, তাদের মেইন ক্যারেক্টারিস্টিকগুলো হচ্ছে সেম, ওই আপনার সিমিলার টাইপ অফ ক্যারেক্টারিস্টিক সম্পন্ন প্রজেক্টগুলোকে আপনি একটা বাকেটের আন্ডারে, একটা আমব্রেলার আন্ডারে, একটা গ্রুপের আন্ডারে আপনি তাদেরকে লাম্প বা গ্রুপ টুগেদার করা যায়। ঠিক আছে, ওকে। তাহলে আপনার পোর্টফোলিও বাকেট করার জন্য যে টেকনিকগুলো আছে, সেখানে 4টা টেকনিক আছে পোর্টফোলিও বাকেট করা যায়। 4টা টেকনিক আছে। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক, যেটা হচ্ছে ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্স মানে কি বলে আপনার 4 ধরনের, 4টা আছে আমার এখানে। স্ট্র্যাটেজিক, আরটা হচ্ছে ইনোভেটিভ বাকেট, তারপর হচ্ছে অপারেশনাল বাকেট, আরটা হচ্ছে সাপোর্ট বাকেট। স্ট্র্যাটেজিক বাকেটটা হচ্ছে কি, যে হচ্ছে মার্কেট ফোকাস থাকবে, মানে যে সমস্ত আপনার প্রজেক্টগুলা যেখানে হচ্ছে আপনার বেসিক্যালি যেগুলা আপনার কোম্পানির বিজনেস স্ট্র্যাটেজি এবং আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনাকে প্রোভাইড করছে, যে সমস্ত প্রজেক্টগুলা, সেগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক বা মার্কেট ফোকাসড। এই সমস্ত প্রজেক্টগুলাকে আপনার স্ট্র্যাটেজিক বাকেটের আন্ডারে নিয়ে আসতে পারে। ইনোভেটিভ বাকেটের আন্ডারে হচ্ছে যে সমস্ত নতুন নতুন প্রোডাক্ট বা সার্ভিস যেগুলো হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজিকে সাপোর্ট করে, চেঞ্জ ফোকাস বা নতুন নতুন ইনোভেশন টাইপের, সেটা নিয়ে একটা বাকেট করতে পারে। অপারেশনাল একটা বাকেট হতে, যেটা হচ্ছে পারফরমেন্স ফোকাসড, যেটা হচ্ছে আমার কি বলে যে কোম্পানির কি বলে যে আপনার কোর প্রসেসগুলোকে লং টার্মে ইমপ্রুভ করবে এবং বিজনেস রিস্কটাকে কমাবে, আপনার পারফরমেন্সটাকে ইমপ্রুভ করবে। সে সমস্ত প্রজেক্টগুলোকে আপনি একটা অপারেশনাল বাকেটের আন্ডারে, পারফরমেন্স ফোকাস বাকেটের আন্ডারে নিয়ে আসতে পারেন। আর সাপোর্ট বাকেট হচ্ছে কস্ট ফোকাস। কস্ট হচ্ছে আপনার যেখানে কি বলে প্রোডাক্টিভিটি বাড়বে কিন্তু উইথ এ মিনিমাম কস্ট, আপনার হচ্ছে কস্ট কমবে, সেভ হবে, এফিসিয়েন্সি বাড়বে, সেটা হচ্ছে আপনার সাপোর্ট বা কস্ট ফোকাস বাকেট। এরকম 4টা বাকেটের আন্ডারে ওভারঅল আপনি কি বলে বিভিন্ন ধরনের পোর্টফোলিও আপনি করতে পারেন। ঠিক আছে, বা একটা পোর্টফোলিওর আন্ডারেই আপনি এই 4টা বাকেট, 4টা গ্রুপ আপনি করতে পারেন। ঠিক আছে। আরেকটা হচ্ছে সেকেন্ড যে আমাদের ইয়েটা ছিল, সেটা হচ্ছে যে ক্যাটাগরাইজিং দ্য প্রজেক্ট। ক্যাটাগরাইজিং প্রজেক্ট কি, যে টু ডিটারমাইন রিলেটিভ সাইজ, কমপ্লেক্সিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। যে আপনার যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে ফেলা, যে কিসের ভিত্তিতে, যে প্রজেক্ট রিলেটিভ সাইজ, একটার চেয়ে আরেকটার সাইজ কতটুকু, বড় না ছোট, কমপ্লেক্সিটি কীরকম, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কীরকম, এরকম বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে আপনার হচ্ছে প্রজেক্টগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা। যেমন কিছু ক্রাইটেরিয়া নিলেন, সেই ক্রাইটেরিয়া, ওই যে আমরা যে ক্রাইটেরিয়াগুলো সাইজ, কস্ট, কমপ্লেক্সিটি, এরকম টাইপের রিস্ক এগুলো আছে, এর উপর ভিত্তি করে আপনি বিভিন্ন ক্যাটাগরি করলেন। যেমন দেখেন এই যে আপনার এই যে প্রজেক্ট টাইপের আন্ডারে যেটা আমরা বললাম, দেখেন ক্যাটাগরি 1, 2, 3 আমরা 3টা ক্যাটাগরি করছি। ফর এক্সাম্পল প্রজেক্ট টাইপ যেটা বললাম, এই টাইপটা হচ্ছে বেসিক্যালি ওই যে আমাদের ফার্স্ট যেটা যে ফর্মে আগে আপনি পোর্টফোলিও বাকেট করলেন, পোর্টফোলিও বাকেট করে প্রজেক্টগুলোকে বিভিন্ন টাইপের আন্ডার আপনি দিলেন, তারপরে সেই বাকেটগুলো নিয়ে আবার বিভিন্ন ক্যাটাগরি করবে। যেমন ফার্স্টে হচ্ছে যে আপনার প্রজেক্টের কোন টাইপ, যেমন আপনি ক্যাটাগরি 1 এর মধ্যে আপনি কিছু স্ট্র্যাটেজিক, অপারেশনাল মিলিয়ে রাখতে পারেন।
ক্যাটাগরি 2 তে আবার অপারেশনালও রাখতে পারেন, ইনোভেটিভও রাখতে পারেন। ক্যাটাগরি 3 তে আপনি সাপোর্ট প্রজেক্টগুলো রাখতে পারেন এরকম ভাবে। সাইজ যদি বলেন যে আপনার তাহলে টিম মেম্বার কতজন, সাইজ হতে পারে ইন টার্মস অফ ইউর স্টাফ, সাইজ হতে পারে ইন টার্মস অফ ইউর কস্ট। ওকে, সো টিম মেম্বার যদি আপনার দেখা গেছে খুব বেশি হয়, 50 থেকে 100 বা তার চেয়ে বেশি, ওইটা হলে আপনি ক্যাটাগরি 1 এ রাখবেন। তাহলে হচ্ছে লার্জ সাইজগুলো রাখলেন। এইখানে হচ্ছে মিডিয়াম সাইজ, এখানে হচ্ছে স্মল সাইজ এরকম। প্রজেক্ট কস্ট 2 মিলিয়ন, তাহলে তারপর হচ্ছে আপনার হ্যাঁ, এই হচ্ছে আপনার যেহেতু সাইজ বড় সুতরাং কস্টও বেশি, এ হচ্ছে মিডিয়াম কস্ট, এ হচ্ছে স্মল কস্ট। কমপ্লেক্সিটি এটা খুবই হাই কমপ্লেক্স, এটা হচ্ছে মিডিয়াম, এটা হচ্ছে লো। রিস্ক খুব বেশি, সিগনিফিকেন্ট, এটা হাই, এটা মিডিয়াম টু লো। স্টেক হোল্ডার এখানে অনেক বেশি স্টেক হোল্ডার থাকবে, এটা হচ্ছে মিডিয়াম স্টেক হোল্ডার, অল্প ইন্টারনাল খালি স্টেক হোল্ডার থাকবে। সলিউশনগুলো অনেক বেশি ইন্টিগ্রেটিভ এবং হচ্ছে ভেরি হাই গ্লোবাল সলিউশন। আর এখানে হচ্ছে এরকম কোনো ইন্টিগ্রেশন দরকার নাই, লোকাল সলিউশন। সো বেসিক্যালি হোয়াট আর ইউ ডুইং, দ্যাট ইজ ওই আপনি যে ক্যাটাগরিগুলো করেছিলেন পোর্টফোলিও বাকেটগুলোকে, এই বাকেটগুলোর পাশাপাশি আরো কিছু কনসিডারেশন নেওয়া, প্রজেক্টের সাইজ, কস্ট, রিস্ক, স্টেক হোল্ডার, কমপ্লেক্সিটি, এই সমস্ত নিয়ে 3টা ব্রড ক্যাটাগরি। যেমন এই যে ফার্স্টের ক্যাটাগরিটা আমরা যদি বলি, এ হচ্ছে আমাদের একটু কি বলে আমাদের হচ্ছে কি বলে লার্জ, যদি আমরা লার্জ টাইপের যে প্রজেক্টগুলো, এ হচ্ছে আমাদের মিডিয়াম টাইপের প্রজেক্টগুলো, এ হচ্ছে স্মল টাইপের প্রজেক্ট। এরকম করে আমরা আলাদা আলাদা ক্যাটাগরি করতে পারি, আলাদা আলাদা পোর্টফোলিও করতে পারি। ঠিক আছে, এইভাবে আপনার রিয়েল লাইফে আপনি আপনার প্রজেক্টগুলোকে, একাধিক প্রজেক্ট থাকলে আপনি এরকমভাবে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরাইজ করে বিভিন্ন পোর্টফোলিও করতে পারেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ, যদি পরীক্ষা যদি আসে যে কিভাবে আপনার পোর্টফোলিও করা যায়, হাউ টু ফর্ম এ পোর্টফোলিও, ঠিক আছে, প্রজেক্ট পোর্টফোলিও, সেক্ষেত্রে এই 2টা প্রজেক্ট কথা বলে 2টা খালি এই যে এইভাবে আপনার স্লাইডে যতটুকু আছে সেগুলো লিখে দিলে এনাফ ইনশাআল্লাহ। এখন নেক্সট যে আমাদের এই অধ্যায়ের যে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ইফ ইউ আর ম্যানেজিং, ইফ এ কোম্পানি ম্যানেজেস মাল্টিপল প্রজেক্টস, দেন হোয়াট আর দ্য ফ্যাক্টরস, হোয়াট আর দ্য এরিয়াস, major areas that a company should focus on to make this project successful? মাল্টিপল প্রজেক্ট সাকসেসফুল করতে গেলে এই 6টা মেজর এরিয়া আছে, এই 6টা এরিয়াতে কোম্পানিকে ফোকাস দিতে হবে যদি তারা সেটাকে সাকসেসফুল করতে চায়। প্রায়োরিটাইজেশন, যেমন হচ্ছে আপনার এই যে মাল্টিপল প্রজেক্ট থাকলে আপনাকে সবগুলাকে সমানভাবে গুরুত্বপূর্ণ হবে না, কোনোটার গুরুত্ব বেশি, কোনোটার গুরুত্ব কম। সো আপনাকে এই প্রায়োরিটি ঠিক করতে হবে, আপনাকে কোন প্রজেক্টটাকে বেশি গুরুত্ব দিবেন, কোনটাকে কম গুরুত্ব দিবেন, সেটাকে আপনার যেটা হচ্ছে কোম্পানির আপনার স্ট্র্যাটেজির সাথে খুব বেশি গুরুত্ব, সেটাকে বেশি গুরুত্ব দেন। যেটা থেকে আপনার বেশি আর্ন হয়, বেশি রিটার্ন আর্ন হওয়ার সম্ভাবনা আছে, সেটাকে বেশি গুরুত্ব দেন। যেটা আপনার কোম্পানির ভবিষ্যতের জন্য খুব বেশি ব্র্যান্ড ভ্যালু আপনার কি বলে আপনার বেয়ার করবে, সম্ভাবনা আছে, পটেনশিয়াল আছে ভালো, সেটাকে বেশি প্রায়োরিটাইজ করবেন। সো আপনার প্রজেক্টে প্রায়োরিটাইজ করতে পারেন, সবাইকে সমান গুরুত্ব দিলে আপনি কোনো কাজই ঠিক মতো করতে পারবেন না, কোনোটাকে বেশি কোনোটাকে কম, ঠিক করে ফেলতে হবে। স্কোপ চেঞ্জেস, আমার কি বলে যে এই স্কোপ চেঞ্জ, যে আমাদের কি বলে যে কোনটাকে আমি কি স্কোপ, এই যে আমার যে আপনার প্রজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে স্কোপ চেঞ্জের সুযোগ রাখতে হবে, যে আমার ফার্স্টে যেটা করলাম ঠিক করলাম ওইটাই, তা না। আমার সেটা হচ্ছে আমার ওভার দ্য টাইম আমার প্রজেক্টের স্কোপটা আমার কি কি করব না করব সেগুলো আমার চেঞ্জ করতে হয়। তো সেইগুলা পরেও দেখা গেছে আপনার সেটাকে চেঞ্জ কি কন্টিনিউয়াস হবে নাকি আপনার চেঞ্জ কোনটাতে বেশি হবে কোনটাতে কম হবে, এই সবগুলার ক্ষেত্রে হচ্ছে আপনার তাইলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন প্রজেক্টে আপনি চেঞ্জের সুযোগ রাখবেন, কোনটাতে রাখবেন না। কিছু কিছু প্রজেক্টে সেটা চেঞ্জ করলে অন্য সব প্রজেক্টে গিয়ে তার এফেক্ট পড়ে, তো সেইগুলোর ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। ক্যাপাসিটি প্ল্যানিং, আপনার কোম্পানির সেই ক্যাপাসিটি আছে কিনা বা ম্যানেজমেন্টের কি বলে সেই ক্যাপাসিটি আছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি একাধিক কি বলে প্রজেক্ট নিলেন কিন্তু আপনার ক্যাপাসিটি নাই, আপনার রিসোর্স যদি এই যে লেবার হয়, মেশিন হয়, লেবার, তাহলে আপনার লেবার ঠিক মতো আছে কিনা সেটাকে আপনাকে অর্গানাইজ করতে হবে। যদি আপনার লেবার ওরিয়েন্টেড প্রজেক্ট হয়, তাহলে লেবার যদি ঠিক মতো না থাকে তাহলে তো আপনি প্রজেক্ট মেনটেন করতে পারবেন না। আপনার যদি ইকুইপমেন্ট রিলেটেড আপনার ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়, তাহলে ক্যাপিটাল যদি আপনার যদি আপনার কি বলে মেশিনারিজ না থাকে তাহলে আপনি পারবেন না। টাইমের ব্যাপার আছে, ফান্ডের ব্যাপার আছে, এই সমস্ত রিসোর্সগুলো আপনাকে ম্যানেজ করতে হবে যে কোনটাকে রিসোর্স, ওই যে রিসোর্স লোডিং আর লেবেলিং যে আমরা পড়েছিলাম আগের একটা অধ্যায়ে, তো সেখানে আপনার এই জিনিস করতে হবে যে কোন প্রজেক্টে আমার কোন ধরনের ক্যাপাসিটি লাগবে, কোনটাতে বেশি কোনটাতে কম, সেভাবে অর্গানাইজ করা। প্রজেক্ট ম্যাথোডোলজি,
সো বেসিক্যালি আপনি কিভাবে প্রজেক্টটাকে আপনি ফার্স্ট টু লাস্ট কিভাবে আপনার কি বলে পেপার ওয়ার্ক কিভাবে আপনার এই আপনার যে প্ল্যানিংটা করছেন যে প্রজেক্ট কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, এই কাজগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে রেকর্ডিং করা, এবং সেই আপনার যে প্রজেক্ট মানে যে পলিসিগুলো সেগুলোতে আপনার স্ট্রিক্টলি অ্যাডহেয়ার করা, মানে সেগুলোতে স্ট্রিক্টলি হচ্ছে মেনটেন করা যে পলিসিগুলো, ঠিক আছে। এবং সেটা হচ্ছে যে আপনার এই মাল্টিপল প্রজেক্ট ম্যানেজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি যে প্রত্যেকটা প্রজেক্টের জন্য যে আলাদা আলাদা যে পলিসিগুলো নিয়েছেন, যে মেথোডোলজি যে পলিসিগুলো আপনি ফর্মুলেট করেছেন সেগুলোকে আপনি স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, আদারওয়াইজ সাকসেসফুল হবেন না। প্রজেক্ট ইনিশিয়েশনটা হচ্ছে বেসিক্যালি হ্যাঁ, যে আপনার সবগুলো প্রজেক্ট একসাথে শুরু না করা, কিছু প্রজেক্ট আপনি শুরু করলেন আপনার হচ্ছে মানে প্রজেক্টের গুরুত্ব অনুযায়ী যেটা হচ্ছে যে সবগুলো একসাথে না করে ডিমান্ড অনুযায়ী প্রজেক্টের আপনার বিভিন্ন অ্যানালাইসিস করে লাইফ সাইকেল অনুযায়ী দেখা গেছে আপনার মানে কি বলে যে একই সময় শুরু করতে গেলে তার দেখা সব কাজ এক সময় পড়ে যায়, রেদার দেন আপনার একটা যদি ইনিশিয়েশন স্টেজ করেন, আরটা যদি আপনার প্ল্যানিং স্টেজ, আরটা যদি আপনার এক্সিকিউশন স্টেজ, তাহলে কি হবে, তাহলে আপনি ওই একই রিসোর্স হচ্ছে বিভিন্ন সময় আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে। সবগুলো যে একসাথে ইনিশিয়েশন করেন তাহলে অন্য ডিপার্টমেন্টগুলো আপনার আনইউজ থাকবে, এই জন্য ধাপে ধাপে করতে পারলে তাহলে আপনার জন্য সুবিধা হবে। অর্গানাইজেশন স্ট্রাকচারটা ঠিক মতো করা, যে কোন পার্সোনালকে আপনার কোন প্রজেক্টে ভাগ করে দিবেন, কোন প্রজেক্টের ম্যানেজারকে, কোন প্রজেক্টে কি স্টাফ কাজ করবে, লাইন ম্যানেজারকে, সাপোর্ট ম্যানেজারকে বা সুপারভাইজারকে, এগুলো, তারপর কার ডিউটি কোথায় হবে, এইভাবে আপনার শিফটিং যে ডিউটি রোস্টারটা ঠিক করে দেওয়া হবে, তাহলে আপনার হচ্ছে নাহলে সবাই দেখা গেছে যে একই প্রজেক্টে সবাই বসে আছে, অন্য প্রজেক্টে সবার কোনো খবর নাই, তো সেভাবে হচ্ছে জিনিসগুলো করা আছে। If a company can focus on the 6 factors, then the company can manage multiple projects. এই লাস্ট ইয়ার থেকে আমাদের আসলে এই অধ্যায়টা নাই ধরতে গেলেই চলে, এই অধ্যায় মোটামুটি বাদ দেওয়াই চলে, এই অধ্যায় আমাদের নতুন এডিশনে নাই। এই আগের এডিশনে যেটা আছে সেখানে যা আছে আমি দেখলাম সেগুলো কোনো কিছু মানে কোনো মিনিং করে না, এগুলো আলতু হলতু বিভিন্ন মডেল, এসব আমার দরকার নেই। আমার যতটুকু মনে হয় আপনারা চাইলে নিজেরা পড়ে নিতে পারেন, কারণ আমার মনে হয় সেগুলো দরকার না। এখানে খালি একটা জিনিস যেটা আমরা অলরেডি পড়েছি, এই যে একটা স্লাইড স্মার্ট মডেল পড়ছিলাম না আমরা, প্রজেক্ট স্মার্ট মডেল, মনে আছে স্মার্ট কথাটা? প্রথমের দিকে স্যার পড়াইছেন এটা। ওইটাই, এটা ওই অনেক সময় শর্ট কোশ্চেন হিসাবে আসে বা আপনাদের ওই যে ওই শর্ট নোট হিসাবে আসে। তো স্মার্ট মডেল বুঝেন, স্মার্ট হচ্ছে বেসিক্যালি ওই যে এস হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি, এম হচ্ছে ম্যানেজড, এ হচ্ছে অ্যালাইনড, আর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ রিজেনারেটিভ, আর হচ্ছে টি হচ্ছে ট্রানজিশনাল ম্যানেজমেন্ট। স্যার জি, যে আমরা কি স্যার এস এম কি একসাথেই বলবো নাকি এস এবং এম আলাদা আলাদা বলবো? এটা ওই আগের অধ্যায়টাতে কেমন ছিল আমার খেয়াল নাই। এটা একসাথেই বইয়ের টেক্সট বুকে একসাথেই ছিল। তাহলে যেভাবে সেভাবেই দেন, যেভাবে আচ্ছা, সেভাবেই দেন। হ্যাঁ, আচ্ছা। সো তার মানে মোট কথা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে এটা কি বোঝায়, যে কালেকশন অফ আইডিয়াস টেকেন ফ্রম দ্য বেস্ট হ্যাবিটস অফ এক্সেপশনাল ম্যানেজার। আপনার কোম্পানিতে বিভিন্ন ধরনের ম্যানেজার থাকে, তাদের মধ্যে যারা এক্সেপশনাল, যারা একটু ভালো কোয়ালিফাই, তাদের কিছু বেস্ট হ্যাবিট থেকে কিছু আইডিয়া নেওয়া, ঠিক আছে, যাতে করে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ জানা যায় যে কিভাবে আপনার কাজগুলো সম্পাদন করা যায়, ঠিক আছে। ওকে, এর অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হচ্ছে বেসিক্যালি টু ডেলিভার প্রজেক্টস, এ হচ্ছে স্মার্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো এর অবজেক্টিভটা কি, যে ডেলিভার প্রজেক্ট সিগনিফিকেন্টলি মোর এফিসিয়েন্টলি দেন ক্লাসিক্যাল মডার্ন। হ্যাঁ, কারণ যেহেতু আমরা এক্সেপশনাল ম্যানেজারের হ্যাবিটগুলো আপনার থেকে আইডিয়া নিচ্ছি, সুতরাং তাহলে আপনার হচ্ছে ক্লাসিক্যাল বা নর্মাল যে প্রজেক্ট টেকনিক থেকে এটা একটু আরো এফিসিয়েন্টলি, যেহেতু স্মার্ট আমরা বলছি, এফিসিয়েন্টলি তারা আমাকে প্রজেক্টটাকে হ্যান্ডেল করার জন্য বিভিন্ন ধরনের অপরচুনিটি তারা বা আইডিয়া আমাদেরকে দিবে। এবং এটা কি হচ্ছে, এটা আমাদের কমপ্লেক্সিটি এবং আনসার্টেনটি এবং 3টা ক্রিটিক্যাল এলিমেন্ট, এটা নিয়েও আপনার হচ্ছে কি বলে তাহলে আপনার এই স্মার্ট হতে গেলে আপনাকে কি করতে হবে, এই 3টা জিনিস আপনাকে কি বলে যে কমপ্লেক্সিটি সিচুয়েশন ডিল করার এবিলিটি থাকতে হবে, আনসার্টেনটি সিচুয়েশন আপনার ডিল করার এবিলিটি থাকতে হবে, আরো 3টা ক্রিটিক্যাল এলিমেন্ট যেগুলো সম্পর্কে আপনার এবিলিটি থাকতে হবে, যেটা হচ্ছে যে বিজনেস এনভায়রনমেন্ট সম্পর্কে অ্যাওয়ার হওয়া, যে বিজনেসের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা, এবং প্রজেক্টে সাকসেস করার জন্য কি কি ধরনের কোন রুলসগুলো আপনাকে মেনে চলতে হবে সেগুলো সম্পর্কে সচেতন হওয়া।
technical implication of the project including risk, projected risk, stability, sustainability, technology, এই সমস্ত জিনিস সম্পর্কে আপনার হচ্ছে নলেজ থাকতে হবে। আর সোশ্যাল ইস্যুস, যে আপনার এই প্রজেক্টের কারণে সোসাইটির কোনো ক্ষতি হবে কিনা, এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হবে কিনা, এই সমস্ত জিনিসগুলো সোসাইটিতে কি ইম্প্যাক্ট ফেলবে সেগুলো সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে। ঠিক আছে, তাহলেই বলা হবে যে নর্মাল টিপিক্যাল ম্যানেজারের চেয়ে আপনি একজন এক্সেপশনাল বা একজন ইফেক্টিভ, একজন স্মার্ট ম্যানেজার হিসেবে আপনি প্রজেক্টটাকে ম্যানেজ করতে পারছেন। ওকে, দ্যাটস ইট, that's all of the course. Thank you so much for your nice cooperation throughout this long time. Even though this semester was supposed to be closed in June or like July earlier, but due to this pandemic this was stretched to a long months, but nevertheless alhamdulillah we have finished our course. Thank you so much for your cordial support throughout the way. I've tried my best to make the things easy for you, understandable for you, but you guys can judge whether I am successful or not. আচ্ছা, একটু ইয়েটা শেষ হোক, আজানটা শেষ হোক, তারপর আমরা কথা বলি। জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, so thank you so much everyone আপনাদের for your nice cooperation throughout this journey, এবং আপনাদের যেটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক আপনাদের ফাইনাল এক্সাম সম্পর্কে কিছু জহির অ্যান্সার কিছু বলেছে যে কবে কি হতে পারে এরকম কিছু? স্যার যেটা বলছে স্যার, যে অক্টোবরের লাস্ট উইকে একটা প্ল্যান করছে এরকম, মানে ওটা এখনো ফাইনাল হয় নাই, টেন্টেটিভলি বলছে। কালকে দেখলাম ওই যে আপনার কি বলে যে আপনার ফেসবুকে দেখলাম যে বাংলা ট্রিবিউনের রেফারেন্স দিয়ে বলতেছে যে অক্টোবরেও নাকি শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, এরকম কিছু একটা, সত্যি? জি স্যার, ওই রকমই শোনা যাচ্ছে স্যার, অক্টোবরে আসলে খুলবে না। হ্যাঁ, তো আপনার যে খোলার পরপরই কি আপনাদের পরীক্ষা হয়ে যাবে নাকি আবার দুই একটা ক্লাস হবে? স্যার যেটা বলে যে ক্লাস আর হবে না, মানে ফেস টু ফেস যেটা হওয়ার কথা ছিল সেটা হবে না। আচ্ছা, হ্যাঁ, প্ল্যান করছে এখন খোলার পরে হয়তো বা অক্টোবরের শেষের দিকে ওনারা প্ল্যান করছে, এখন সেটা কনফার্ম না আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো যেটা হচ্ছে যে আপনাদের জন্য আমার যেটা মানে সাজেশন আসলে বলা যাবে না, কারণ সাজেশন দেওয়াটা খুব রিস্কি, বিকজ এইখানে যেটা হবে যে আপনার হচ্ছে এইখানে কে কোয়েশ্চেন করবে সেটা তো আলটিমেটলি শিওর না, ঠিক আছে না? এবং সেখানে একজন করবে নাকি একাধিকজন করবে, কার কোয়েশ্চেন আলটিমেটলি রাখবে, সো হচ্ছে সম্ভবত দুইজন কোয়েশ্চেন করবে, দুইজনের কোয়েশ্চেন নিয়ে মডারেট করে সম্ভবত একটা ফাইনাল কোয়েশ্চেন হবে। সো সুতরাং সেক্ষেত্রে শুধুমাত্র আমি একা সাজেশন দেওয়াটা সেটা একটা মানে কি বলে ঠিক হবে না। বাট দ্য থিং ইজ হোয়াট আই ক্যান ডু ফর ইউ গাইজ, যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু গাইডলাইন বলতে পারি যে আপনারা এইভাবে করলে যারা এ প্লাস পেতে চান, যারা মানে ভালো করতে চান, এ প্লাস পেতে চান, তাদের জন্য আমার পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে একটু আমি তো ক্লাসে পড়ানোর সময় আমি তো আপনাদেরকে মোটামুটি আমার টোন শুনে বুঝতে পেরেছেন যে কোনগুলো একটু গুরুত্বপূর্ণ, কোনগুলো একটু ইয়ে। আর বিশেষ করে হোয়াট আই উড লাইক টু সাজেস্ট এভরিওয়ান টু at least finish the 3 assignments. Okay, at least finish 3 assignments. আপনাদের ফার্স্টে যে দুইটা অ্যাসাইনমেন্ট ছিল এবং পরবর্তীতে আমি আবার যেটা একটা দিয়েছি। হ্যাঁ স্যার, আমরা তো থার্ড অ্যাসাইনমেন্ট এখনো পাইনি স্যার। ওইটা তাহলে জহির স্যারের কাছে আছে, জহির স্যার। স্যার আমরা কবে পাবো স্যার, কিভাবে করব স্যার? ওখানে অন্যান্য কোর্সে কি দিয়েছে? স্যার আমরা শুধু স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এটা পেয়েছি স্যার, দিয়েছি স্যার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। ও তাহলে হচ্ছে মানে অন্য দিয়েছে, কিন্তু ওই আমারটা তাহলে ওই আমি তাহলে একটু জহির স্যারের সাথে কথা বলবো না, কথা বলে স্যার যদি পারমিশন দেয় তাহলে ওই আমি আমারটা তাহলে আপনাদেরকে, স্যার বলছিল স্যারের কাছে দিতে, স্যার হচ্ছে সেন্ট্রালি সেটা পাঠাবে। তো আমি তো স্যারের সাথে কথা বলে নিই, যদি স্যার পারমিশন দেয় তাহলে আমি তো স্যারকে কত আগেই পাঠাই রাখছি, আমি তো আগেই আপনাদেরকে বলছিলাম। তো আমি তারপর স্যারের সাথে কথা বলবো না, কথা বলে স্যার যদি পারমিশন দেয় সেক্ষেত্রে আমি তাহলে আপনাদেরকে সেটা দিয়ে দিব, দিয়ে দিলে আপনারা সেই অনুযায়ী, আপনার সেখানে থিওরি আছে, ম্যাথ আছে, ঠিক আছে, সেই অনুযায়ী প্রিপারেশন নেন, ঠিক আছে? ওকে, জি স্যার। তাহলে আপনার এই 3টা অ্যাসাইনমেন্ট যদি ইনশাআল্লাহ আপনারা যদি করতে পারেন তাহলে মোটামুটি একটা আন্দাজ করা যায় যে মোটামুটি আপনার কি বলে খুব মানে কি বলে সেখান থেকে মোটামুটি অনেকটুকুই আপনারা কি বলে আপনার পরীক্ষায় আপনার পাওয়ার সম্ভাবনা আছে। আমি আবার বলছি সম্ভাবনা আছে। ওকে, নো গ্যারান্টি। ওকে, হ্যাঁ ঠিক আছে, গ্যারান্টি দিলে আবার বিফলের নাম্বার। যে আমাদের যে প্রজেক্ট ম্যানেজমেন্টের ম্যাথমেটিক্স গুলো আছে এগুলোর জন্য কি আমাদের যে
চেম্বার থেকে যে বইগুলো প্রোভাইড করা হয়েছে সেখান থেকে প্রিপারেশন নিলে হবে নাকি আমাদের কোনো আলাদা রেফারেন্স বুক? আমার মনে হয় যে, যদি ধরেন আমি যদি কোয়েশ্চেন করি, ফর এক্সাম্পল আমি যদি কোয়েশ্চেন করি, সেটা শিওর না কি হয় শেষ পর্যন্ত, আমি যদি কোয়েশ্চেন করি সেক্ষেত্রে আমি যা করাইছি আমি তার মধ্য থেকেই দিব। এম আই ক্লিয়ার? ঠিক আছে, জি স্যার। ওকে। Thank you, তাহলে sir. সেক্ষেত্রে আমি তো আপনাদেরকে ম্যাথ করিয়েছি এবং আরো কিছু সেরকম টাইপের কিছু আমি এক্সারসাইজ আপনাদেরকে দিয়েছি বা ওইরকম। সুতরাং মানে কনসেপ্ট মোরলেস সেম, বা একটু কথাবার্তা হয়তো একটু এদিক সেদিক হবে, বাট নিয়ম মোটামুটি কাছাকাছি থাকবে। বুঝতে পেরেছেন? ওকে, সুতরাং সেই ম্যাথগুলো প্র্যাকটিস করেন, সেগুলো প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আশা করা যায় মানে কমন পাওয়ার সম্ভাবনা আছে। মানে স্যার আপনার স্লাইডের প্রবলেম গুলো। জি জি, স্লাইডের প্রবলেম গুলো বা ওই আমি জি, যে ওই এক্সেলে যে দেখাইছিলাম, ওই যে ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথ আছে, আপনার নেটওয়ার্কিং টেকনিকের ম্যাথ আছে, ওই যে কস্টের ম্যাথ আছে, মানে যেগুলো আমি করাইছি সেগুলো আপাতত করেন ইনশাল্লাহ, ঠিক আছে? সেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, জি স্যার। আর হচ্ছে আপনার থিওরির জন্য এবং ম্যাথের জন্য সবগুলোর জন্য আপনারা একটু আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট, 3টা অ্যাসাইনমেন্ট ভালো করে করেন। আপনারা দরকার হয় নিজের একটু জি নোট করে থ্যাংক ইউ নেন। স্যার। ওকে, নিজের একটু নোট করে নেন, তারপরেও বিভিন্ন স্লাইড গুলো দেখে যারা একটু A+ পেতে চান তাদের একটু কষ্ট করতে হবে বেশি, ঠিক আছে? আর যারা একটু মোটামুটি A মাইনাস বা এরকম, যারা ওরকম ক্যাটাগরি, মানে আমি জাস্ট স্পেসিফিক, আমি কিন্তু আবারও বলছি প্লিজ আপনারা কিন্তু পরে আবার আমাকে দোষারোপ করেন না যে স্যার আপনি তো বলছিলেন, এই সে আপনার সাজেশন থেকে আসছে না। এটা যদি এমন হতো যে শুধু আমিই কোয়েশ্চেন করব, আমিই খাতা দেখবো, তাহলে একটা জিনিস হচ্ছে কোনো কিছু আমি জানি না, আমি শিওর না প্রসেস সম্পর্কে বা কি হয় না হয়, এবং আমি যতটুকু শুনছি 2জন মনে কোয়েশ্চেন করবে। স্যার আমাদের সাধারণত স্যার যিনি ক্লাস নেন ওনার কোশ্চেন থেকে মানে সাজেশন থাকে পরীক্ষায় সবসময়। আচ্ছা, সেরকম যদি হয়, যদি আমাকে জি, বলে স্যার। কোয়েশ্চেন করতে, সেক্ষেত্রে আমি কোয়েশ্চেন করবো, এবং আমি বলছি যে আমি কোয়েশ্চেন করলে আমি যা পড়িয়েছি তার বাইরে থেকে হবে না। ক্লিয়ার? কিন্তু এখন এক্সটার্নাল যিনি হবে তিনি কি করে আমি তো সেটা জানি না। সো সেজন্য উচিত হবে মানে অ্যাজ ফার এজ ইউ ক্যান, ওকে, টেক দ্য প্রিপারেশন, বাট at least কমপ্লিট দ্য 3 অ্যাসাইনমেন্টস। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওইটা করে তারপর হচ্ছে আপনারা স্লাইড বাই স্লাইড আপনারা পড়তে থাকেন। 3 অ্যাসাইনমেন্টে দেখা যাচ্ছে সব ম্যাথ হয়তো কভার হবে না, ওই ম্যাথগুলো বিশেষ করে খুব ভালো করে করেন। তারপরে এর বাইরেও যে থিওরি গুলো আপনারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একটু দেখেন, ঠিক আছে? একটু নিজের একটু ভালো করে প্রিপারেশন, এই কোর্সে আপনাদের মার্কস ভালো তোলার সুযোগ আছে। সো একটু চেষ্টা ভাবনা করেন, ঠিক আছে? ভালো করে চেষ্টা করেন। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সো এই আজকে যে জুম্মার দিন আর লেট 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 করানো ঠিক হবে না। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া রইলো। আল্লাহ তাআলা আমাদের স্যার, সবাইকে মাফ করুক, আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করুক। জি। জি। স্যার মাঝে মাঝে স্যার ফোন দিব স্যার প্রয়োজন স্যার। জি ঠিক স্যার। আছে, বাট আমি কি বলে গ্যারান্টি দিচ্ছি না যে ফোন ধরতে পারবো, বিকজ আসলে খুব ব্যস্ততা যাচ্ছে। আচ্ছা, বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে ব্যস্ততা থাকে, এখন তো অনলাইন ক্লাস, সারাদিনই ব্যস্ততা থাকে। তারপরেও কি বলে চেষ্টা করব, যদি না ধরি না তাহলে বুঝবেন যে হয়তো ব্যস্ত আছি, কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে প্লিজ কি বলে সেন্ড এ টেক্সট যে আপনার পরিচয় দিয়ে, তাহলে আমি পরে ইনশাল্লাহ ব্রেক করার চেষ্টা করবো। হ্যাঁ, জি ঠিক স্যার, আছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম ওয়া স্যার। রাহমাতুল্লাহি ওয়া থ্যাংক ইউ বারাকাতুহু। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।